আসসালামু আলাইকুম প্রিয় এক্সিসবাসী। আশা করি সবাই এখন পর্যন্ত সুস্থ আছেন এবং ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এক্সিস মেডিকেল স্কুলের জার্নি টুয়ার্ড এক্সিলেন্সের ধারাবাহিকতায় নতুন আরও একটি সিরিজে। ইতিমধ্যে প্রফ রিলেটেড অনেক ভয়ভীতি চলছে বা প্রফেস সার্কুলার দিচ্ছে, নতুন যে কোনো সময় সার্কুলার চলে আসতে পারে। প্রফ ভীতি যে রয়েছে আমাদের মেজরিটি কেন্দ্র অথবা হচ্ছে রিটেনের চাইতে আমরা মেজরিটি হয় ভাইবা বা ক্লিনিক্যাল সেশন নিয়ে পেয়ে থাকি। সেই জন্য আমরা আজকে মেডিসিন যেহেতু একটি বিশাল সাবজেক্ট, এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, তারই একটি সাব স্পেশাল সাবজেক্ট নেফ্রোলজি নিয়ে স্পেশাল একটা সিরিজ নিয়ে উপস্থিত হলাম। এখানে স্যার অ্যাকচুয়ালি আমাদের ভাইবা রিলেটেড ওরিয়েন্টেড ওভারঅল অফ নেফ্রোলজি আউটলাইন নিয়ে আজকে আমাদের সাথে কথা বলবেন এবং পরিচয় করিয়ে দিতে চাচ্ছি আমাদের খুবই প্রিয় একজন মেন্টর ইসাইফ আনসারি স্যারকে। স্যার হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ নেফ্রোলজি মেডিকেল কলেজে কর্মরত আছেন। স্যার থেকে আমরা নেফ্রোলজি আউটলাইন সম্বন্ধিত সবকিছু আজকে জানবো, পাশাপাশি যে কেউ চাইলে কিন্তু কোশ্চেন করতে পারেন কমেন্ট করার মাধ্যমে। আমি আর ইন্ট্রোকে দীর্ঘায়িত না করে সরাসরি স্যারের কাছে চলে যাব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই স্যার ভালো আপনি আছো? ভালো আছেন? জি স্যার, আছি আমি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার নামটা একটু জটিল তো। আমার নামটার উচ্চারণ হচ্ছে ইউশা, ইউশা আনসারি। হ্যাঁ, এভাবে উচ্চারণ করি আর কি। তো সবাইকে স্বাগতম, সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আজকে 17 তারিখ। তো আমরা আজকে কথা বলবো নেফ্রোলজি আউটলাইন্স। আর আমার কাছে মনে হয় যে মডারেটর বা কেউ যদি এখানে আমার সাথে যুক্ত হতে চায়, যুক্ত হতে পারবে, অসুবিধা নাই। তো আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি। জি স্যার, অবশ্যই। আর আমি ক্লাস নিতে চাই, আসলে আমি আমার মেডিকেল কলেজেও চেষ্টা করি সবসময় ক্লাসগুলি যেন সবাই মজা করে ক্লাস করে আর কি। ক্লাসের মধ্যে যেন মজাটা থাকে। আর জানার ইচ্ছা তো আমাদের সবারই আছে, কিন্তু সবচেয়ে জরুরি যে বিষয়টি সেটি হচ্ছে যে আনন্দ নিয়ে পড়ালেখা করা। সেটা খুব ইম্পর্টেন্ট। পড়ালেখাটাকে আমি বোর করতে চাই না, এবং আমি ক্লাস কিন্তু খুব অল্প সময় নেই। মূল ক্লাস হয়তো 20 মিনিট 25 মিনিট। আমার কাছে মনে হয় 20-25 মিনিট যদি আমরা ভালো করে একটা ইনপুট নিতে পারি, এটাই অনেক যথেষ্ট এবং সেই দিনের জন্য গুড এনাফ হয়। আর আমরা তো সামনে পরীক্ষার্থী, সবার পরীক্ষা হচ্ছে মার্চে মোস্ট প্রবাবলি। আমি গতকালকে একটা নিউজ দেখলাম, 5th ইয়ার ফাইনাল। তো হাতে বেশ কিছু সময় আছে, এগুলি সুন্দর করে কাজে লাগাতে হবে। আমরা পিছিয়ে যাচ্ছি হয়তো ক্লিনিক্যাল সাইডে, সেটাও কোনো না কোনো ভাবে ওভারকাম করতে হবে। তাহলে আমি কি এখন ক্লাসে চলে যাব? জি স্যার। ওকে, তাহলে সবাই সবাইকে আবারও স্বাগতম। তো আমি আজকে কথা বলবো নেফ্রোলজি আউটলাইন্স। আমি আসলে একটা ইন্ট্রোডাকশন দিতে চাই নেফ্রোলজি সাবজেক্টটা নিয়ে। নেফ্রোলজি যে সাবজেক্ট, এই সাবজেক্টটা আমরা যখন পড়ালেখা করেছি, এই সাবজেক্ট নিয়ে এরকম কিছু জানতাম না। আমি একটু গল্প করি, আমি সবসময় ক্লাসে গল্প করি। আমি কেন নেফ্রোলজিস্ট হয়েছি বা আমি কেন নেফ্রোলজি সাবজেক্টটা পছন্দ করেছি। আমি গ্রাজুয়েশন করেছি রংপুর মেডিকেল কলেজ থেকে 2005-এ। 2006-এ ইন্টার্ন শেষ করেছি, তারপর থেকে তো নতুন জীবন শুরু আর কি। তো দ্বিতীয় যুদ্ধ আর কি। তো নেফ্রোলজিতে আসার কারণ ছিল যে আমি আমার মেডিকেল কলেজে ওই সময় কোনো নেফ্রোলজি ছিলেন না। আমি কোনো নেফ্রোলজি দেখিনি। আমার কাছে মনে হয়েছিল যে এই সাবজেক্টটায় লোকজন নাই, এই সাবজেক্টে কাজ করতে হবে, কাজের লোক বাড়াতে হবে। তো এরকম একটা চিন্তা ভাবনা থেকেই আমি নেফ্রোলজিতে কেরিয়ার করা। অনেকেই কিন্তু কেরিয়ার করেছেন যে কোনো একজন মেন্টরকে দেখে যে ওনার মতো হবো। আমি কিন্তু ঠিক ওইরকম কাউকে পাইনি আমার আমার মেডিকেল কলেজ, এবং সেটাই আমাকে ইন্সপায়ার করেছে যে আমাকে নতুন কিছু করতে হবে। তো সেখান থেকেই আসলে নেফ্রোলজিটা আমার আসা। তো আমি সবাইকে ওয়েলকাম জানাবো যে নেফ্রোলজি আমি চেষ্টা করব বেসিক থেকে শুরু করার, এবং একটু ডিফারেন্ট ওয়েতে নেফ্রোলজি যেন সবার ইন্টারেস্টটা থাকে। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে এই সাবজেক্টটা কিন্তু আমি মনে করি যে ট্রুলি একটা পোস্ট গ্রাজুয়েট সাবজেক্ট।
এটা আসলে আন্ডার গ্রাজুয়েট লেভেলে খুব বেশি পড়ার কিছু নাই, খুব সামান্য কিছু জিনিস যেগুলো আমি ধরিয়ে দেব, এগুলিতে যদি ভালো করা যায় আশা করা যায় যে বেশ ভালো মার্কস পাওয়া সম্ভব। তবে লং কেস, শর্ট কেস এবং ভাইবা এছাড়াও আহ, বিভিন্ন স্তরে পরীক্ষার তো বিভিন্ন স্তর আছে, বিভিন্ন জায়গা আছে, কিছু কিছু করে টুকটাক করে কিন্তু আবার লাগে, একেবারে বাদ দেওয়া যাবে না। আমরা শুরু করি। তো প্রথমে শুরু করি যে অ্যামেজিং কিডনি। আমাদের দুটো কিডনি রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে দুটো কিডনি দিয়েছেন। সাধারণভাবে সবারই দুটো করে কিডনি থাকে, কারো কারো হয়তো একটাও থাকতে পারে। তো দেখুন, আমি বোধহয় তুমি করেই বলি, সবাই তো ফিফথ ইয়ার স্টুডেন্ট, তাহলে আমার জন্য সুবিধা হয় এবং আরো মনে হয় যে আমি আমার স্টুডেন্টদের কাছাকাছি। দেখো যে আমরা জানি জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, প্রতি মিনিটে কতটুকু আমরা সবাই জানি। হ্যাঁ, প্রতি মিনিটে কতটুকু জিএফআর সবাই জানি। হ্যাঁ, প্রতিদিনে কতটুকু সেটাও আমরা সবাই জানি। দ্যাট ইজ দা 170 টু 180 লিটার্স গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি করে একদিনে। আমার কাছে মনে হয় যে একটু বেশি শোনাচ্ছে, কিন্তু আমরা ফিজিওলজিতে তো পড়েই আসছি। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, সারাদিনে 170 লিটার ফিল্ট্রেট তৈরি হয় বা 180 লিটার ফিল্ট্রেট তৈরি হয়। আমাদের ব্লাডের ভলিউম কত? কারণ 5 লিটার। এই 5, তার মানে কি এটা রিপিটেডলি রিপিটেডলি ফিল্টার হচ্ছে। কিন্তু মজার বিষয় যে টোটাল যে ফিল্ট্রেট তৈরি হয় প্রতিদিন, এই টোটাল ফিল্ট্রেটের 99% বা অ্যাবভ 99% রিঅ্যাবজর্ব হয়। ইউরিন তৈরি হচ্ছে কতটুকু? খুব বেশি হলে আমরা 2.5 টু 3 লিটার পর্যন্ত ইউরিন তৈরি হয়। নরমাল ইউরিন আউটপুট আমরা বলে থাকি যে 500 এর উপরে গেলেই এটা অব্লিগেটরি ইউনিট ভলিউমের উপরে চলে গেছে। এটা 1.5, কারো ক্ষেত্রে 2 লিটার, কারো ক্ষেত্রে আপ টু 3 লিটার পর্যন্ত আমরা নরমাল ভলিউম অফ ইউরিন বলি। 3 এর উপরে চলে গেলে আমরা পলিউরিয়া বলি। তাহলে এই যে কিডনির যে একটা ইন্টারেস্টিং ফাংশন, এটা কিন্তু আমরা হয়তো এর আগে এভাবে চিন্তা করিনি। যে আর এই রিঅ্যাবজর্পটিভ ক্যাপাসিটি যদি 1 ঘন্টার জন্য নষ্ট হয়ে যায় কি হবে? সেই ইন্ডিভিজুয়ালটা কি বেঁচে থাকবে? অসম্ভব। শুধু 1 ঘন্টার জন্য যদি রিঅ্যাবজর্পটিভ ক্যাপাসিটি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু সেই ইন্ডিভিজুয়াল মরে যাওয়ার জন্য যথেষ্ট। 1 ঘন্টার মধ্যে 5-6 লিটার যদি ফ্লুইড চলে যায়, তাহলে বা তারও বেশি, প্রায় 10 লিটারের কাছাকাছি, তাই না? তো 7 লিটার বা 8 লিটার 1 ঘন্টায় ফিল্টার তৈরি হচ্ছে। তো 1 ঘন্টা যদি রিঅ্যাবজর্পটিভ ক্যাপাসিটি নষ্ট হয়ে যায়, 7-8 লিটার ফ্লুইড বের হয়ে যায়, মানুষ বেঁচে থাকবে? বেঁচে থাকবে না। তার সাথে যে ইলেকট্রোলাইটস লস হবে, ভলিউম লস হবে, একটা মানুষের পক্ষে বেঁচে থাকা অসম্ভব। সো দ্যাটস ওয়াই we can say our kidneys are amazing. Now, what are the functions of kidney? এটাও একটু আমরা সবাই জানি, আমরা সবাই রেনাল সিস্টেম ফিজিওলজি পড়ে এসেছি। আমরা বিভিন্ন জায়গায় ফিজিওলজির পরে রেনাল সিস্টেমের অনেক কিছু বিভিন্ন জায়গায় পড়ে এসেছি। ফার্মাকোলজিতে কিছুটা পড়েছি, বিভিন্ন জায়গায় পড়ে আসছি অল্প অল্প করে। তো আমরা জানি যে মেইন ফাংশন হচ্ছে এক্সক্রিশন অফ ওয়েস্ট প্রোডাক্ট থ্রু প্রোডাকশন অফ ইউরিন। ইউরিন প্রোডাকশন করার মাধ্যমে ওয়েস্ট প্রোডাক্ট এক্সক্রিশন করে, ইউজুয়ালি যেটাকে আমরা বলি যে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট। এবং থ্রু এক্সক্রিশন কি করে? হোমিওস্ট্যাসিস মেইনটেইন করে, মেইনটেনেন্স অফ এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম এন্ড কম্পোজিশন, মেইনটেনেন্স অফ ইলেকট্রোলাইটস, মেইনটেনেন্স অফ অ্যাসিড বেস ব্যালেন্স। এর পাশাপাশি আর একটা ইম্পর্টেন্ট ফাংশন কিডনির, সেটা হচ্ছে হরমোন সিনথেসিস, এন্ডোক্রাইন ফাংশন অফ কিডনি। অনেক সময় ভাই ভাই আমরা কোশ্চেন করি যে কিডনির এন্ডোক্রাইন ফাংশন কি কি আছে, বা বিভিন্ন সময় হয়তো সিকেডির বা নিয়ে কথা হচ্ছে, সিকেডির কমপ্লিকেশন কি। তো আমরা সবাই জানি যে সিকেডির কমপ্লিকেশন একটা যে এনিমিয়া। এনিমিয়া কেন হয় আমরা হয়তো এটা নিয়ে একদিন ডিটেইলস পড়ালেখা করব। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে এরিথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি। এরিথ্রোপয়েটিনের অ্যাবাউট 90% প্রোডাকশন হয় ফ্রম কিডনি। হ্যাঁ, পেরিটিউবুলার ফাইব্রোব্লাস্ট টাইপ সেল। তাহলে ইরিথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি যেন না হয়
সেজন্য কিডনির একটা ফাংশন, ইরিথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি হয় সিগারিতে, তখন আমাদেরকে ইরিথ্রোপয়েটিন রিপ্লেস করতে হয়। একইভাবে আরেকটা হরমোনাল ফাংশন কি, রেনিন। রেনিন রিলিজ হয় ফ্রম জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, ওখান থেকে, অফ কিডনিস। রেনিনের কাজ কি? রেনিনের কাজ বুঝতে গেলে আমরা কিন্তু একটু পুরানো পড়ায় চলে আসি, যে রেনিন কখন তৈরি হয়, কখন সিনথেসিস হয়, যখন রেনাল ব্লাড ফ্লো কমে যায়। রেনাল ব্লাড ফ্লো যখন কমে যায় তখন রেনিন সিক্রেশন হয়। রেনিন কি করে? রেনিন আমরা সবাই জানি অ্যানজিওটেনসিনোজেন একটা প্রোটিন, প্লাজমা প্রোটিন, এখান থেকে অ্যানজিওটেনসিন 1 তৈরি করে। সেই অ্যানজিওটেনসিন 1 আমরা সবাই জানি লাংসে গিয়ে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম দিয়ে অ্যানজিওটেনসিন 2 তে কনভার্ট করে, এবং আলটিমেটলি কি করে, ব্লাড প্রেশার রেগুলেশন এবং ফ্লুইড ইলেকট্রোলাইটস কনজার্ভে কাজ করে, তাই না? তো থ্রু দিস মেকানিজম কিডনি রেগুলেটস ব্লাড প্রেশার। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে চাই সেটা হলো যে হাইপারটেনশন যে হয়, মানুষের যে উচ্চ রক্তচাপ হয়, এটার অন্যতম কারণ হচ্ছে কিডনি ডিসফাংশন। কিডনি ডিসফাংশন হলে হাইপারটেনশন হয়, কারণ কিডনির ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ব্লাড প্রেশার রেগুলেশন করা। একটা হচ্ছে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, আর একটা হলো রেনাল বডি ফ্লুইড মেকানিজম। দ্যাটস ওয়াই আমরা সবসময় বলতে চাই যে হাইপারটেনশন ইজ এ ব্রাঞ্চ অফ নেফ্রোলজি, কারণ ব্লাড প্রেশার রেগুলেশন করে হচ্ছে কিডনি। যদিও আমরা যদি হাইপারটেনশনের ডিনামিক্স বুঝতে চাই তাহলে আবার একটু কার্ডিওভাস্কুলার সিস্টেম বুঝতে হয়, যে ব্লাড প্রেশারের কার্ডিওডিনামিক্সটা যদি আমরা জানতে চাই, যে ব্লাড প্রেশার কাকে বলে, কার্ডিয়াক আউটপুট ইনটু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, সেইটা বুঝতে গেলে আমাকে কার্ডিওভাস্কুলার সিস্টেম বুঝতে হবে। কিন্তু আমরা যদি বলি রেগুলেশন, দিস ইজ মোস্টলি ফ্রম কিডনি। সো হাইপারটেনসিভ পেশেন্টদেরকে একটু আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে যে কোনো কিডনি ডিজিজ আছে কিনা, অথবা কোনো কিডনি ডিজিজের তৈরি করছে কিনা, দুটি খেয়াল রাখতে হবে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট হরমোন হচ্ছে ক্যালসিট্রিয়ল, দ্যাট ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি। এখন তো ভিটামিন ডি নিয়ে অনেক হইচই হচ্ছে। তো আমাদের শরীরে ভিটামিন ডি আমরা সবাই জানি অ্যাক্টিভেশনটা, যে সানলাইট থেকে স্কিনে, তারপরে লিভারে 25 পজিশনে হাইড্রোক্সিলেশন, এরপরে কিডনিতে 1 পজিশনে 125 ডাইহাইড্রোক্সিকোলেস্টেরল, that is the activation of vitamin D. This is also very important function of kidney. তাহলে কিডনি কিন্তু একটা এন্ডোক্রাইন অর্গানও বটে, কিডনির বেশ কিছু এন্ডোক্রাইন ফাংশন আছে। সুতরাং আমাদেরকে তিনটা কথা মনে রাখতে হবে, what are the hormones synthesized from kidneys: renin, erythropoietin and calcitriol. হয়তো ক্যালসিট্রিয়ল নিয়ে আরেকদিন অনেক কথা বলার সুযোগ আছে, আজকেই সব বলে ফেললে তো হবে না। সেটা হচ্ছে যে আমরা যখন সিকেরি অনেক কিডনি ডিজিজের মিনারেল বোন ডিসঅর্ডার নিয়ে যদি একটু টুকটাক কথা বলার সুযোগ পাই, তখন আমরা এটা নিয়ে আর ডিসকাস করবো ইনশাআল্লাহ। এখন হাউ ইউরিন ফর্মস। ইউরিন ফর্ম থ্রু গ্লোমেরুলার ফিল্ট্রেশন, টিউবুলার রিঅ্যাবজর্পশন এন্ড টিউবুলার সিক্রেশন। আমি তো শুরুর স্লাইডেই দেখিয়ে দিলাম যে প্রতিদিন 170 থেকে 180 লিটার ফিল্ট্রেট তৈরি হয়, এবং এর 99% রিঅ্যাবজর্পশন হয়, কিছু সিক্রেশনও হয়। আলটিমেট যে এন্ড প্রোডাক্ট তৈরি হয়, দ্যাট ইজ দ্য ইউরিন। এরপরে আসি যে আমরা কিডনি ডিজিজ নিয়ে তো চিন্তা ভাবনা করছি, তো কিডনি ডিজিজ আছে কিনা এটা বুঝতে গেলে আমরা কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করি। এটা যদি ওপেন ক্লাস হতো, আমি সবাইকে জিজ্ঞেস করতাম, যারা যারা ক্লাস করছো সবাই এই কোশ্চেনের উত্তরটা মনে মনে দিয়ে ফেলো, যে নাম্বার 1 রেনাল ফাংশন টেস্ট কোনটি, কোন পরীক্ষা করে আমরা কিডনিতে কোনো ডিজিজ আছে কিনা বুঝতে পারবো, নাম্বার 1 কোনটি হতে পারে? তোমরা সবাই নিজের মনের কাছে উত্তর তৈরি করে রাখো, 1 নাম্বার কোনটি?
তো কেউ হয়তো চিন্তা করছো 1 নম্বর টেস্ট হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন, কেউ হয়তো চিন্তা করছো ব্লাড ইউরিয়া। খুব কম সংখ্যকই আমার মনে হয় চিন্তা করছো এক্সামিনেশন অফ ইউরিন। কিন্তু সত্যি কথা হচ্ছে আমি যদি বলি যে একটি টেস্ট করতে হবে, একটি টেস্টই করার সুযোগ আছে, যেটি করে আমরা পেশেন্টের রেনাল ফাংশন টেস্ট দেখতে চাই, একটি মাত্র টেস্ট, সেটি কোনটি? সেটি অবশ্যই ইউরিন এক্সামিনেশন। তাহলে এটা আমার কাছে মনে হয় যে অনেকের কাছেই নতুন লাগতে পারে, কিন্তু ইউরিন এক্সামিনেশনে সিম্পল, আমরা যদি খালি চোখেও ইউরিন দেখি অনেক কিছু বুঝতে পারি। ইউরিনটার কালার কিরকম, ইউরিনটা যদি ভলিউম জানতে পারি তাহলে এক ধরনের বুঝতে পারি ইউরিনের ভলিউম কমে যাচ্ছে কিনা, কালারটা নর্মাল আছে কিনা। একটা রোগীর যদি নর্মাল কালারের ইউরিন থাকে, ভলিউম যদি অ্যাডিকুয়েট হয়, তাহলে কিন্তু আমরা সেই রোগী সম্পর্কে হয়তো প্রথম দেখায় আমরা চিন্তা করি যে না হয়তো ভালোই আছে। অথবা একটা একিআই পেশেন্ট, অ্যাকিউট কিডনি ইনজুরির পেশেন্ট, দেখতে পাচ্ছি যে ইউরিনের কালারটা সুন্দর, ইউরিনের ভলিউমটা ভালো হচ্ছে, আমরা রোগীকে বলে দিই যে আপনার কিডনি ভালো হয়ে যাচ্ছে। তো খালি চোখে ইউরিন দেখারও ইম্পর্টেন্স আছে। দ্যাট ইজ দ্য কালার। কালার কি হয়, পেল অর ডার্ক ইয়েলো বা স্ট্র কালার। অনেক সময় রোগীরা এসে বলে স্যার আমাদের প্রস্রাব খুব হলুদ হচ্ছে। হলুদ মানে কেমন? স্ট্র মানে খড়। তো একসাথে জড়ো করলে প্রস্রাবের কালার একটু ইয়েলিশ খড়ের মতো কালার হতে পারে, এটা নরমাল কালার, এটা রোগীকে বুঝিয়ে দিতে হবে। আর কি হতে পারে? রেড। রেড কেন হতে পারে? ডিউ টু হেমাচুরিয়া, ফ্র্যাঙ্ক হেমাচুরিয়া, হেমোগ্লোবিন ইউরিয়া, এসব কারণে রেড হতে পারে। হতে পারে মায়োগ্লোবিন ইউরিয়া, ফুড ডাইস, বিটরুট, এগুলির কারণে। আর খুবই ইম্পর্টেন্ট জিনিস আমরা সবাই জানি, যে আমরা সবাই জানি টিবির ওষুধ দিলে রোগীকে বলে দিতে হয় যে আপনার প্রস্রাব কিন্তু কমলা কালার হতে পারে। দ্যাট ইজ ডিউ টু রিফাম্পিসিন। ডার্ক ইয়েলো টু ব্রাউন কালার কখন হয়? ইন প্রেজেন্স অফ বিলিরুবিন, দ্যাট ইজ দ্য জন্ডিস। ডার্কেন্স অন স্ট্যান্ডিং পরফাইরিয়ায় হয়, অ্যালকেপ্টোনিউরিয়ায় হয়। Those are the different colors of urine. নরমাল কালার কেমন? লেফট সাইডে, এরপরে হচ্ছে কিছুটা ইয়েলো, ইয়েলো ব্রাউন, এরপরে রেড, অরেঞ্জ এন্ড ব্ল্যাকিশ অ্যাজ ওয়েল। সো এরকম ডিফারেন্ট কালারের ইউরিন হতে পারে। আমরা তাহলে যদি ইউরিনের কালারটা দেখি তাহলে কিন্তু আমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে এটা কি ধরনের রোগী হতে পারে। আরেক ধরনের ইউরিনের অ্যাপিয়ারেন্স আছে, milky appearance of urine results from a fistulous connection between the lymphatic and urinary system. Example কি? Lymphatic obstruction due to filariasis and malignancy. দেখো দুইটা টেস্ট টিউবে ইউরিন নেওয়া আছে, একটা হচ্ছে নরমাল কালার আর একটা হচ্ছে দুধের মতো সাদা। এটা কিন্তু আবার হিট কোয়াগুলেশন টেস্ট করা হয়েছে মনে করার কারণ নেই। এইটা ডিউ টু প্রেজেন্স অফ কাইল, দ্যাট ইজ দ্য লিম্ফ্যাটিক্স। লিম্ফ্যাটিক লিম্ফ্যাটিক ফ্লুইডের কালেকশনের কারণে, প্রেজেন্সের কারণে ইউরিনটা এরকম দুধের মতো সাদা হতে পারে। এবং এটার অন্যতম কারণ হচ্ছে ফাইলেরিয়াসিস, লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন ডিউ টু ফাইলেরিয়াসিস এন্ড ম্যালিগন্যান্সি। অনেক সময় পরীক্ষায় কোশ্চেন করা হয় যে প্রস্রাবের কি কি ধরনের কালার হতে পারে, দেখতে কেমন, বা প্রস্রাব দেখে কোনো রোগ ডায়াগনোসিস করা যায় কিনা, বা কোনো কথা প্রসঙ্গে চলে আসতে পারে। এই মনে রাখতে হবে, এই ছবিটা যদি আমাদের ব্রেইনে গেঁথে যায় যে এই রকম কালারের ইউরিন হতে পারে, তাহলে আমরা যদি এরকম ছোট ছোট প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে অনেক বেশি মার্কস পাওয়া সম্ভব। অনেক সময় একটা ছোট জিনিস পারলেও শিক্ষকরা অনেক খুশি হন, টিচাররা অনেক খুশি হন, এক্সামিনাররা হাত খুলে মার্কস দেন। তাহলে আমরা কি কি ইনভেস্টিগেশন যখন করব ইউরিন, তাহলে কালার দেখলাম, এরপরে দেখবো কি ভলিউম, ইউরিনের ভলিউম কেমন, সেটা নিয়ে আমি একটু আগে কথা বলছিলাম। ইউরিনটা কি টোটালি হচ্ছে না বা লেস দ্যান 100 ml এরকম যদি হয় তখন আমরা তাকে বলি এনিউরিয়া, বা কমপ্লিট সেজেশন অফ ইউরিন ফরমেশন যদি হয় সেটাকে আমরা বলি এনিউরিয়া। 400 অথবা 500 ml এর নিচে যদি হয় 24 আওয়ার্সে তখন তাকে বলি অলিগিউরিয়া। আর মোর দ্যান 3 লিটার ইন 24 আওয়ার্স যদি হয় তখন আমরা বলি পলিউরিয়া। এনিউরিয়ার কারণ কি?
অ্যানিউরিয়ার কারণ হচ্ছে, আমি খুব সহজ কথায় বলে দেই, আমি যেদিন একেআই পড়াবো, যদি কখনো পড়াই বা একেআই নিয়ে ডিসকাস করি, তখন অ্যানিউরিয়া নিয়ে কথা আসবে। যে প্রি-রেনাল অথবা পোস্ট-রেনাল একেআই যদি হয়, সাধারণত পেশেন্ট অলিগো টু অ্যানিউরিক হতে পারে। অর্থাৎ একটা রোগীর প্রি-রেনাল একেআই কাকে বলে? যদি অ্যাকিউট কিডনি ইনজুরি হয় ডিউ টু এনি কজ অফ শক। একটা ছোট্ট কথা মনে রাখতে হবে, যে কোনো কারণে একটা রোগীর দীর্ঘ সময় ধরে শকে আছে, অর্থাৎ বিপি অনেক কমে গেছে, হ্যাঁ, মিন আর্টারিয়াল প্রেশার অনেক কমে গেছে, বিয়ন্ড দা অটো রেগুলেশন, অটো রেগুলেশন করতে পারছে না কিডনি, তার চেয়ে অনেক বেশি কমে গেছে। দেখা গেল সিস্টোলিক ব্লাড প্রেশার 60, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 40। এই অবস্থায় অ্যাডিকুয়েট রেনাল ব্লাড ফ্লো হতে পারে না। রেনাল ব্লাড ফ্লো না হলে জিএফআর করতে হবে, জিএফআর না হলে ইউরিন প্রোডাকশন করতে হবে। তাহলে অ্যানিউরিয়া বা অলিগিউরিয়া হতে পারে প্রি-রেনাল টাইপ অফ একেআই ডিউ টু শক, এনি কজ অফ শক। একটা ছোট্ট কথা মনে রাখলাম, যে শক, এটা হতে পারে কার্ডিওজেনিক শক, হার্ট পাম্প করতে পারছে না, এটা হতে পারে সেপটিক শক, যে যে সময় ইফেক্টিভ ব্লাড প্রেশারটা মেনটেন করতে পারে না বডিতে, ভেসোডাইলেটেশন হয়ে যায় এবং মিন আর্টেরিয়াল প্রেশারটা মেনটেন করা যায় না। হতে পারে নিউরোজেনিক শক কোনো কারণে হয়েছে, হ্যাঁ। যে কোনো একটা কারণে যদি শক হয়, তাহলে ব্লাড ফ্লো, রেনাল ব্লাড ফ্লো কমে যায়, জিএফআর কমে যায়, জিএফআর কমলে ইউরিন প্রোডাকশন কমে। তাহলে অ্যানিউরিয়া, একটা রোগীর প্রস্রাব হচ্ছে না 24 ঘন্টায় 200 ml, তাহলে আমি ধরে নিচ্ছি তার কিডনি শাটডাউন হয়ে গেছে। কেন? কারণ করতে গেলে হয়তো দেখা যাবে এই রোগীর তীব্র ডায়রিয়া ছিল সে 24 ঘন্টা, সে এবং সাথে বমি ছিল, ঠিকমতো স্যালাইন খেতে পারেনি, এবং 24 ঘন্টা ধরে ডায়রিয়া, 6 ঘন্টা ধরে কোনো প্রস্রাব হচ্ছে না। ব্লাড প্রেশার মেপে দেখা গেল 60/40 ব্লাড প্রেশার। ডায়াগনোসিস ইজ ভেরি ক্লিয়ার, যে এটা প্রি-রেনাল টাইপ অফ একিআই ডিউ টু হাইপোভলিমিক শক, ডিউ টু ডায়রিয়া এন্ড ভমিটিং। চিকিৎসা খুব সহজ। চিকিৎসা হলো রিস্টোরেশন অফ ব্লাড প্রেশার। কেমনে করব? অ্যাডিকুয়েট ফ্লুইড রিপ্লেসমেন্ট। তাহলেই আবার রোগীর কিডনি একটা সময় কাজ করা শুরু করে দিবে, যদি আমরা সময় মতো চিকিৎসাটা দিতে পারি। একই রকম পোস্ট রেনাল একিআই যদি হয়, কোনো কারণে অবস্ট্রাকশন হয়ে গেছে, কমপ্লিট অবস্ট্রাকশন। অনেক সময় বৃদ্ধ লোক, পুরুষ মানুষ কিছুদিন থেকে প্রস্রাব ঘন ঘন হয়, প্রস্রাব ধরে রাখতে পারে না, ফোটায় ফোটায় প্রস্রাব হয়, হঠাৎ করে আসলো যে আমার গত 24 ঘন্টায় প্রস্রাব হচ্ছে না। তারপরে দেখা গেল যে তার পোস্ট ভাইরাল রেসিডিউ হচ্ছে হিউজ, তার ইউরিন আউটপুট নাই ডিউ টু বেনাইন এনলার্জমেন্ট অফ প্রস্টেট। কমন পাথে চিন্তা করবো আমরা সবার আগে, যে কোনো কারণে যদি প্রস্টেট এনলার্জ হয়, বৃদ্ধ মানুষ পুরুষদের হয়, তো সেটার কারণেও যখন বেশ কিছু সময় এরকম প্রস্রাব বন্ধ থাকে, তখনও কি হতে পারে? রেনাল ফেলিওর ডেভেলপ করতে পারে। সেটাও খুব সহজ, আমি জাস্ট অবস্ট্রাকশনটা রিলিফ করে দিলেই আবার প্রস্রাব হওয়া শুরু হয়। ক্রিয়েটিনিন হয়তো বেড়ে গেছে, সেটা আবার কমা শুরু করে। তাহলে এই যে অ্যানিউরিয়া, অলিগিউরিয়া কতটা ইম্পর্টেন্ট, আমি শুধুমাত্র রোগীর একটা ইতিহাস নিয়ে, একটা হিস্ট্রি নিয়ে আমরা কিন্তু ডায়াগনোসিস করে ফেলতে পারি, অনেক ক্ষেত্রেই করে ফেলতে পারি। এরপরে আসে পলিউরিয়া। যদি মোর দ্যান 3 লিটার ইন 24 আওয়ার্স হয়, পলিউরিয়ার তো অনেক কজ আছে। সবচেয়ে বেশি যে পানি বেশি খায় অনেক মানুষ আছে, যে দিনে 7-8 লিটার পানি খায়, অভ্যাস এরকম। এছাড়াও আমরা জানি ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিটাস, ডায়াবেটিস যদি অনেক হাই ডোজে কোনো পেশেন্ট পায়, হ্যাঁ, সেভাবে যদি ইনটেকটা হয়, বিভিন্ন কারণে পলিউরিয়া হতে পারে। তাহলে প্রস্রাবের পরিমাণ বেড়ে গেছে। আরেকটা আমি বলে রাখি, সেটা হচ্ছে যে ডায়াবেটিক ফেজ অফ একিআই, একিউট কিডনি ইনজুরি হয়ে গেল প্রি-রেনাল একিআই, হাইপোভলিমিক শক, যেটার কথা বলছিলাম, একটা রোগীর গল্প করছিলাম, যে ডায়াবেটিক একটা পেশেন্ট 24 ঘন্টা ডায়রিয়া, ভমিটিং, 6 ঘন্টা ধরে প্রস্রাব হয় না। সেই রোগীটাকে আমরা ফ্লুইড রিপ্লেসমেন্ট করলাম, ব্লাড প্রেশার রেস্টোর হলো, আস্তে আস্তে একটু একটু করে প্রস্রাব হওয়া শুরু হলো। একটা সময় দেখা যায় দিনে 7-8 লিটার প্রস্রাব হয়। কেন? এটা হচ্ছে ডায়াবেটিক ফেজ। হয় কি, ওই যে বলেছি শুরুর দিকেই যে কিডনি ইউরিন ফরমেশন, তার একটা ইম্পর্টেন্ট ধাপ হচ্ছে টিউবুলার রিঅ্যাবজর্পশন। এই টিউবুল গুলি কি হয়, শেড আউট হয়ে যায়, আবার নতুন করে রি এপিথেলিয়ালাইজেশন হয়। তো এগুলি রিঅ্যাবজর্পটিভ ক্যাপাসিটি ডেভেলপ করতে সময় লাগে। ফুলি মানে টিউবুলার রিঅ্যাবজর্পশনটা
ঠিকঠাক মতো হতে একটু সময় লাগে, সেই সময় অনেক বেশি ফ্লুইড ইলেকট্রোলাইট লস হয়। ওই সময়টা রোগী ভালো বোধ করে, ক্রিয়েটিনিন কমে যায়, রোগী বাড়ি যেতে চায়, কিন্তু সেই সময় রিস্ক অনেক বেশি। ডায়াবেটিক ফেজে মর্টালিটি অনেক বেশি যদি আমরা প্রপারলি মেনটেন না করতে পারি। দেখা গেল পেশেন্ট হাইপারটেনশনে আবার চলে গেল এক্সেসিভ ইউরিন আউটপুটের কারণে, পেশেন্টের সিভিয়ার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলো, যে কারণে পেশেন্ট মারাও যেতে পারে। সুতরাং ইউরিন ভলিউম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন অ্যাডিশন টু ইউরিন কালার। নেক্সট আমরা আর কি দেখব? ইউরিন দিয়ে আমি যে বললাম যে একটাই টেস্ট, ওয়ান অ্যান্ড অনলি টেস্ট যদি আমাকে করতে বলা হয় রেনাল ফাংশন টেস্ট, তাহলে ইউরিন। এখন আস্তে আস্তে আমরা বুঝতে পারছি কেন ইউরিন এক্সামিনেশন ইম্পর্টেন্ট। এরপরে আমরা চলে আসি বায়োকেমিক্যাল টেস্টে। আমরা করতে চাই কি, প্রোটিন ইউরিয়া আছে কি। প্রোটিন নরমালি কতটুকু যায়? 50 to 150 মিলিগ্রাম পার ডে। এই 50 to 150 মিলিগ্রামের মধ্যে কি কি থাকে? এর মধ্যে থাকবে অ্যালবুমিন, এর মধ্যে থাকবে গ্লোবিউলিন, এর মধ্যে থাকবে ডিফারেন্ট শের আউট টিউবুলার প্রোটিনস। এগুলি সবকিছু মিলায় আপ টু 150 মিলিগ্রাম পার ডে যদি হয়, এটাকে আমরা বলবো নরমাল প্রোটিন ইউরিয়া। আর অ্যালবুমিন ইউরিয়া যদি বলতে চাই, তাহলে এটা হবে 30 মিলিগ্রাম পার ডে, নরমাল অ্যালবুমিন ইউরিয়া। তো এই যে প্রোটিন ইউরিয়া 50 to 150 এর মধ্যে কি থাকবে? এই যে বললাম, টিউবুলার প্রোটিন ইউরিয়া, গ্লোমেরুলার প্রোটিন ইউরিয়া, ওভারলোড প্রোটিন ইউরিয়া, ট্রানজিয়েন্ট প্রোটিন ইউরিয়া, বিনাইন প্রোটিন ইউরিয়া। আর প্রোটিন ইউরিয়া যদি 1 থেকে 2 গ্রাম বা তার বেশি হয় প্রতিদিন, তাহলে মনে করে ফেলতে হবে যে এটা কোনো ধরনের সাম সর্টস অফ গ্লোমেরুলার ডিজিজ আছে। এই রোগীর কোনো না কোনো ধরনের গ্লোমেরুলার ডিজিজ রয়েছে। এরপর আসি মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া। একটু আগে বলছিলাম যে অ্যালবুমিন যদি 30 মিলিগ্রাম পার ডে নিচে হচ্ছে নরমাল, এর চেয়ে উপরে গেলে আমরা আপ টু 300 মিলিগ্রাম পর্যন্ত বলি। 30 to 300 মিলিগ্রাম মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া। মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া আমরা কিন্তু ইউরিন রুটিন এক্সামিনেশন করে বুঝতে পারবো না। এটা করার জন্য আমাদেরকে হয় 24 আওয়ার্স ইউরিনারি মাইক্রো অ্যালবুমিন টেস্ট করতে হবে, অথবা অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। এটা 24 আওয়ার্স ইউরিন দরকার নাই, স্পট একটা ইউরিন কালেকশন করে টেস্ট করা সম্ভব। একটা রেশিও বের করা হয়, ইউরিনে অ্যালবুমিন কতটুকু যাচ্ছে, ইউরিনে ক্রিয়েটিনিন, এইটার রেশিও বের করা হয়। সেটি দিয়েও আমরা 24 আওয়ার্সে যে ইউরিনে অ্যালবুমিন যাচ্ছে সেটা একটা রিফ্লেকশন পাই এক্সামিনেশন ইউরিনে। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট কি, বায়োকেমিক্যাল টেস্ট, গ্লুকোজ যাচ্ছে কি। গ্লুকোজ যদি যায় তাহলে আমরা কি মনে করতে পারি? ডায়াবেটিস মেলাইটাস অথবা রেনাল গ্লাইকোসুরিয়া। এর সাথে এখন আমি আরেকটা জিনিস যোগ করে দিতে চাই, সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস যদি কন্ট্রোল থাকে তাহলে কিন্তু গ্লুকোজ যাওয়ার কথা না, কন্ট্রোল পেশেন্টের। কিন্তু এখন একটা ডায়াবেটিসের ওষুধ আছে SGLT2 ইনহিবিটর, তোমরা হয়তো ফার্মাকোলজিতে পড়ে থাকতে পারো বা কোনো না কোনো জায়গায় এটি চলে আসবে, কারণ এটি খুবই একটা ইম্পর্টেন্ট ড্রাগ এখন ডায়াবেটিসের জন্য, ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিসের জন্য। তো SGLT2 ইনহিবিটরের কাজ হচ্ছে যে প্রক্সিমাল টিউবুলে গ্লুকোজ এবং সোডিয়াম রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করে, এবং এই গ্লুকোজ, এক্সট্রা গ্লুকোজ ইউরিন দিয়ে বের হয়ে যায়। তো অনেক সময় আমরা দেখি যে একটা রোগীর, ইদানিং পাচ্ছি, যেহেতু এখন আমরা ডায়াবেটিসের চিকিৎসা হিসাবে SGLT2 ইনহিবিটর ইউজ করি, তো দেখা যাচ্ছে যে ব্লাড সুগার খুব ভালো কন্ট্রোল, ফাস্টিং 6, 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট 8, কিন্তু ইউরিনে গ্লুকোজ 1, 2 প্লাস বা 3 প্লাস। তো আমরা তখন দেখি যে আসলে পেশেন্ট SGLT2 ইনহিবিটর পাচ্ছে কিনা। SGLT2 ইনহিবিটর অলসো ক্যান ক্রস গ্লাইকোসুরিয়া। আর ডায়াবেটিসে তো হতেই পারে, আনকন্ট্রোল থাকলে অবশ্যই গ্লাইকোসুরিয়া হবে। আর হচ্ছে রেনাল গ্লাইকোসুরিয়া। রেনাল গ্লাইকোসুরিয়া, আচ্ছা, আমরা ডায়াবেটিসেও যে গ্লাইকোসুরিয়া হয়, রেনাল গ্লাইকোসুরিয়া। তো এইখানে আমাদের একটা জিনিস তো মনে রাখতে হবে, তাই না, যে ব্লাডে ব্লাড সুগার কত থাকলে, কতর উপরে গেলে সাধারণত ইউরিন দিয়ে পাস করে, তাই না? আমার ধারণা আমাদের সবার মনে আছে, সেটা হচ্ছে 10 মিলিমল বা 180 যদি হয়, এর উপরে যায়, তখন সেটা ইউরিন দিয়ে পাস হয়।
এরপরে আসি যে বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশনের পরে আসি হচ্ছে আন্ডার মাইক্রোস্কোপ আমরা কি দেখতে পাই? আরবিসি দেখতে পারি। এখন আরবিসি নিয়ে অনেক কথা। ইউরিনে কি নরমালি আরবিসি যায়? যেতে পারে। কতটুকু যায়? 0 to 3 per high power field in span urine, অর্থাৎ সেন্ট্রিফিউজড ইউরিনে থেকে যদি আমরা টেস্ট করি আপ টু 3 বার হাই পাওয়ার ফিল্ড যদি যায়, এটা নরমাল। নরমাল হেমাচুরি, নরমাল আরবিসি ইন ইউরিন। কিন্তু যখন আরবিসি বেশি পাচ্ছি তখন আমরা কি চিন্তা করব? সেটাকে আমরা বলবো যে হেমাচুরিয়া, তাই না? তো আরবিসি যখন ইউরিনে যায় তখন আমরা তাকে বলি হেমাচুরিয়া। এটা হতে পারে মাইক্রোস্কোপিক, হতে পারে ম্যাক্রোস্কোপিক। খালি চোখে দেখা যাচ্ছে ওই যে লাল রঙের ইউরিন হচ্ছে অথবা কালচে টাইপের ইউরিন হচ্ছে, দেখেই বোঝা যায় যে অনেকে বলে স্মোকি ইউরিন, যে আমরা একটা টার্ম পড়ি না যে এজিএন, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, বাচ্চাদের ক্ষেত্রে একটা টার্ম আমরা সবাই জানি। সেখানে কি হয়? স্মোকি ইউরিন হয়, হেমাচুরিয়া হয়, কালার দেখে বুঝি। এখন আন্ডার মাইক্রোস্কোপ, ম্যাক্রোস্কোপেও আমরা ম্যাক্রোস্কোপিক্যালি আমরা খালি চোখেও দেখে বুঝতে পারি ইউরিনে আরবিসি আছে কিনা। অনেক সময় আমরা খালি চোখে বুঝি না, আন্ডার মাইক্রোস্কোপ বুঝি। এখন আন্ডার মাইক্রোস্কোপ যে ইউরিনে আরবিসি আছে দেখে আমরা জানলাম যে ঠিক আছে 30 to 40 পার হাই পাওয়ার ফিল্ড আরবিসি আছে। এখন এই আরবিসির কারণ কি? হোয়াটস দ্য কজ অফ দিস হেমাচুরিয়া, অথবা এই হেমাচুরিয়া, এই আরবিসির সোর্স কি? এটাও একটা মজার ইনভেস্টিগেশন আছে যেটা দিয়ে আমরা বের করতে পারি। সেটা হচ্ছে যে আমরা জানি যে নরমাল আরবিসির মরফোলজি কেমন, বাইকনকেভ ডিস্ক, তাই না? আমরা সবাই জানি বাইকনকেভ ডিস্ক নরমাল আরবিসির চেহারা, ঠিক আছে? তো যদি গ্লোমেরুলার হেমাচুরিয়া হয় তখন কি হয়? তখন একটা মজার ঘটনা ঘটে। সেটা হলো যে আমরা যদি একটা গ্লোমেরুলাসের কথা চিন্তা করি, একটা রেনাল টিউবুলের কথা চিন্তা করি, একটা নেফ্রনের কথা চিন্তা করি, কিছুক্ষণ আগে একটা ছবি আমরা দেখিয়েছিলাম যে গ্লোমেরুলার ক্যাপিলারি, এরপরে হচ্ছে বাউমাস ক্যাপসুল, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ডিসেন্ডিং লিম্ব অফ লুপা ফেনলি, থিক সেগমেন্ট, থিন সেগমেন্ট, লুপা ফেনলি, অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপা ফেনলি, প্রথমে থিন সেগমেন্ট, এরপরে থিক সেগমেন্ট, তারপরে হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, তারপরে কালেক্টিং টিউবিউল, কালেক্টিং ডাক্ট, তাই না? তো যদি কোনো কারণে গ্লোমেরুলার হেমাচুরিয়া হয়, লাইক সাম সর্টস অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস বা নেফ্রাইটিসের কারণে যদি হেমাচুরিয়া হয়, তাহলে কি হবে? এই আরবিসিটা প্রথমে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে এই জায়গায় আসলো, বোম্যান্স ক্যাপসুল, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, তারপরে আস্তে আস্তে নিচে নামতেছে, আবার উঠতেছে, তাই না? তো সবচেয়ে মজার যে বিষয়টি সেটি হলো যে আমরা জানি যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল এই জায়গার অসমোলারিটি অলমোস্ট ব্লাডের অসমোলারিটির মতো সমান সমান। ধীরে ধীরে যখন প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকে গ্লোমেরুলার ফিল্টারটা নিচের দিকে নামতে থাকে, যতই নিচের দিকে নামতে থাকে তত কি হবে? কনসেন্ট্রেশন বাড়ে। আমরা জানি টিপ অফ লুপ অফ হেনলির কনসেন্ট্রেশন কত থাকতে পারে? 1200 মিলি অসমল। আমাদের নিশ্চয়ই কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার এন্ড মাল্টিপ্লায়ার এই টার্ম দুইটা মনে আছে, এবং গাইটনের ছবিটা অথবা গ্যানং এর ছবিটা সবার চোখে ভাসছে। তো আরবিসি যখন যদি গ্লোমেরুলাসের কোনো ডিজিজের কারণে লিক করে আরবিসি, তাহলে সে প্রথমে আইসোসমোলার স্টেটে থাকলো, তার নরমাল চেহারা, এরপরে সে আস্তে আস্তে নিচে নামতেছে, ধীরে ধীরে কি হচ্ছে? হায়ার কনসেন্ট্রেশনে যাচ্ছে। বেশি কনসেন্ট্রেশনে গেলে আরবিসি কেমন হয়? আরবিসি চুপসায় যায়, আমরা তো এটা জানি। আবার যখন হায়ার কনসেন্ট্রেশন থেকে আবার অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে উপরে উঠতেছে, আস্তে আস্তে কি হচ্ছে? আবার ওর মধ্যে পানি ঢুকতেছে, কারণ অসমোলারিটি কমতেছে। সে আবার যখন ডিস্টাল কনভার্টেড টিউবুলের ওখানে আসলো, ওটা অলমোস্ট আইসোসমোলার, তখন ওর মধ্যে আবার কিছু পানি ঢুকলো সেলের মধ্যে আরবিসি। আমরা তো একটা জিনিস পড়েছিলাম না যে আরবিসি তে নর্মোটনিক স্যালাইনে রাখলে কি হয়? অপরিবর্তিত থাকে। হাইপারটনিক স্যালাইনে রাখলে কি হয়? আরবিসি চুপসায় যায়। হাইপোটনিক স্যালাইনে রাখলে কি হয়? আরবিসি সোয়েল আপ করে। এটা তো নরমাল অসমোসিসের কারণে হয়। তো এইরকম টিউবিল দিয়ে যখন একটা আরবিসি একবার শিং করছে, একবার সোয়েল আপ হচ্ছে, এর ফলে কি হয়? আরবিসির মেমব্রেন
কি হয়, সেই নর্মাল চেহারায় থাকে না, চেঞ্জ হয়ে যায়, ডিসমরফিজম হয়, ডিসমরফিক হয়, আইসোমরফিক থাকে না, চেহারা চেঞ্জ হয়ে যায়। যদি অ্যারাউন্ড 80% আরবিসি ডিসমরফিক থাকে, তখন আমরা ধরে নেই যে এই হেমাচুরিয়া ফ্রম গ্লোমেরুলার অরিজিন। ঠিক আছে, কেন এই পার্থক্যটা কেন? একটা রোগীর হেমাচুরিয়া হচ্ছে, আমরা এটা ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপি করে আমরা ইজিলি এটা আলাদা করতে পারি। ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপি করে আজকে একটা পেশেন্ট আসছে দীর্ঘদিনের হেমাচুরিয়া হিস্ট্রি নিয়ে, তার ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপিতে আমি দেখলাম আছে 3% ডিসমরফিক। আমি ওনাকে চোখ বন্ধ করে বলে দিলাম, দেখুন আপনার এটা সোললি কিডনির গ্লোমেরুলাসের কোনো ডিজিজের জন্য হচ্ছে না। ওনার মাঝে মাঝে ইউটিআই থাকে, বললাম যে আপনার হয়তো ইউটিআই থাকে, ঘন ঘন ইউটিআই হয়, ফিমেল পেশেন্ট, ইউটিআই এর কারণে সিস্টাইটিস হয়ে ওখান থেকে একটু হেমাচুরিয়া হতে পারে, এটা গ্লোমেরুলার অরিজিন না, এটা পরের কোনো ধাপ, হয়তো টিউবিউল এর কোনো ডিফেক্ট, অথবা ইউরেটার কোনো ছোট স্টোন, অথবা ব্লাডারের কোনো প্যাথোলজি, অথবা ইভেন ইনফেকশন, সিস্টাইটিস, এগুলো থেকে হেমাচুরিয়া হতে পারে। সো এই যে আমরা ইউরিনে আরবিসি দেখছি, তাহলে আরবিসির প্রেজেন্সটাকে আমরা কত ভাবে ক্লারিফাই করলাম। নরমাল আরবিসি কত, অ্যাবনরমাল মোর দ্যান 3 যদি হয় পার হাই পাওয়ারফিল, এরপরে আবার আরবিসি থাকলেই সেটা গ্লোমেরুলার অরিজিন নাকি নন গ্লোমেরুলার অরিজিন, সেটা আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। গ্লোমেরুলার অরিজিন যদি হেমাচুরিয়া হয়, তাহলে আমাকে হয়তো রেনাল বায়োপসির দিকে যেতে হবে, এবং গ্লোমেরুলার অরিজিন হেমাচুরিয়া হলে এর সাথে ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড প্রোটিনিউরিয়া। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলে রাখি, যেটা আমাদের সবার দৈনন্দিন জীবনে লাগবে, সেটা হলো যে যখন কোনো রিপ্রোডাক্টিভ এইজের লেডি ইউরিন আরই রিপোর্ট নিয়ে আসবে এবং দেখা গেল যে ইউরিনে আরবিসি প্লেন্টি থাকতে পারে, 30 to 40 থাকলো, বা একটা হেমাচুরিয়া আছে, প্লিজ আস্ক এ সিঙ্গেল কোশ্চেন, because that lady may be menstruating at the time of urine examination or urine test. উনি যখন ইউরিনটা দিয়েছেন তখন মেনস্ট্রুয়েশন থাকতে পারে, এবং তখন মেনস্ট্রুয়াল ব্লাডের সাথে কন্টামিনেশন হয়ে ইউরিনারি রিপোর্টে একটা ফলস ইমপ্রেশন আসতে পারে। সুতরাং রিপ্রোডাক্টিভ এইজের কোনো লেডির যদি ইউরিনে আমরা আরবিসি পাই, দেখা গেল ট্রেস অ্যালবুমিন পাচ্ছি, আরবিসি 30 to 40, আমরা চিন্তা করা শুরু করলাম যে কোনো ধরনের গ্লোমেরুলার ডিজিজ হচ্ছে কিনা, হেমাচুরিয়া কেন, এর জন্য আমরা হয়তো তাকে অনেক বড় বড় পরীক্ষা করতে দিয়ে দিব। তার আগে একটা ছোট্ট করে কোশ্চেন করে নিব যে মা, যে সময় আপনি প্রস্রাব পরীক্ষা করতে দিয়েছেন ওই সময় কি আপনার মেনস্ট্রুয়েশন ছিল কিনা। এর এর মধ্যে দিয়ে কিন্তু আমরা আরেকটা জিনিস এক্সক্লুড করে ফেলতে পারবো, যেটা ফিজিওলজিক্যাল ইস্যু নাকি প্যাথোলজিক্যাল ইস্যু। এরপরে ইউরিনে আমরা ডাব্লিউবিসি দেখি। আমি কিন্তু পাসসেল বলিনি, আমাদের অনেকের রিপোর্টে আসে হচ্ছে পাসসেল। পাসসেল মানে ডেড নিউট্রোফিল। পাসসেল বলার অর্থ হলো it is associated with some sort of infection, but urine sometimes WBC আসে without infection. It may be due to inflammation like glomerulonephritis. সো আমরা সাধারণত ডাব্লিউবিসি বলতেই ভালোবাসি যে ইউরিনে ডাব্লিউবিসি আছে কিনা। ডাব্লিউবিসি রেড নিউট্রোফিলও ডাব্লিউবিসি, ইনফ্লামেটরি সেল হিসাবে আসলেও ডাব্লিউবিসি। তাহলে ইউরিন ট্র্যাক্ট ইনফেকশনে যদি থাকে পাসসেল হিসাবে আসে। গ্লোমেরুলোনেফ্রাইটিস হলে ডাব্লিউবিসি অ্যাজ এ ইনফ্লামেটরি সেল হিসাবে আসতে পারে। বিভিন্ন ধরনের টিউবুলার প্যাথোলজিতেও কিছু ইনফ্লামেশনের কারণে ডাব্লিউবিসি ইউরিনে আসতে পারে। ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, দ্যাট ইজ দ্য টিউবুলো-ইন্টারস্টিশিয়াল ডিসঅর্ডার, এগুলিতে ডাব্লিউবিসি আসে। এবং ডাব্লিউবিসি এন্ড ডাব্লিউবিসি কাস্ট। ও আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এখন মনে পড়লো, যে আরবিসি তো ডিসমরফিক দেখলে আমরা বুঝবো যে এটা গ্লোমেরুলার অরিজিন। আরেকটা জিনিস হচ্ছে যদি আরবিসি কাস্ট থাকে। কাস্ট কি জিনিস? হোয়াট ইজ কাস্ট? কাস্ট কিছুই না, কাস্ট ইজ দ্য কোয়াগুলেটেড প্রোটিন হুইচ অ্যাটেইন দ্য শেপ অফ টিউবুল। টিউবুলের মতো একটা ইলংগেটেড শেপ তৈরি করে, এটা কোয়াগুলেটেড টিউবুলার প্রোটিন, কিছুই না, সিম্পল জিনিস। এই যে বললাম প্রোটিন, টিউবুলার প্রোটিনও নরমালি 50 to 150 মিলিগ্রাম পার ডে এর মধ্যে টিউবুলার প্রোটিন থাকে। তো টিউবুলার প্রোটিন নরমালি মানে হায়ালিন কাস্ট হিসাবে ইউরিন দিয়ে যায়। কিন্তু যদি এই কাস্টের উপরে টিউবুলার প্রোটিন, যে কোয়াগুলেটেড প্রোটিন হায়ালিন কাস্ট, তার উপরে যদি ডাব্লিউবিসি সেটেল ডাউন করে, তাহলে আমরা এটাকে বলি ডাব্লিউবিসি কাস্ট। আরবিসি সেটেল ডাউন করলে বলি আরবিসি কাস্ট।
যদি আরবিসি কাস্ট থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে ধরে নিতে পারবো এটাও মেবি ডিউ টু গ্লোমেরুলার হেমাচুরিয়ার কারণে হচ্ছে। ডাব্লিউবিসি কাস্ট থাকলে আমরা মনে করতে পারি যে এটা গ্লোমেরুলোনেফ্রাইটিস অথবা অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসের জন্য হচ্ছে। আপার ইউটিআই তেও হতে পারে, বাট লোয়ার ইউটিআই তে ডাব্লিউবিসি কাস্ট থাকবে না। লোয়ার ইউটিআই মানে হচ্ছে মেইনলি সিস্টাইটিস, urinary bladder and downwards। তো ইউরিনে ডাব্লিউবিসি আছে কিনা এবং ডাব্লিউবিসি থাকার কারণগুলি আমরা জানতে পারলাম। এরপরে কাস্ট নিয়ে আমি অলরেডি কথা বলছিলাম। কাস্ট কয় ধরনের? আরবিসি কাস্ট, ডাব্লিউবিসি কাস্ট আর হায়ালিন কাস্ট। হায়ালিন কাস্ট তো আমি বললাম যে জাস্ট কোয়াগুলেটেড টিউবুলার প্রোটিনটাই হায়ালিন কাস্ট, ক্রিস্টাল ক্লিয়ার, কিছুই না। এর মধ্যে যদি আরবিসি সেটেল ডাউন করে, এই যে এখানে আরবিসি সেটেল ডাউন করছে, এটা আরবিসি কাস্ট। এটা এখানে ডাব্লিউবিসি সেটেল ডাউন করছে, এটা হচ্ছে ডাব্লিউবিসি কাস্ট। এরপরে আমরা কি দেখতে পারি? ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা, এর জন্য আমরা ব্যাকটেরিয়া আছে কিনা দেখি, ইউরিন কালচার করি, গ্রাম স্টেইন করতে পারি। কোয়ান্টিটেটিভ কালচার করার জন্য কি করতে হবে, এইটাও আমরা অনেক সময় পরীক্ষায় স্টুডেন্টদের কাছে জানতে চাই যে এই একজন পেশেন্টের ইউটিআই আমি সাসপেক্ট করছি, কিন্তু ইউটিআইটা ভালো হচ্ছে না, কি ইনভেস্টিগেশন করবো? যে স্যার আমরা ইউরিন কালচার করে অ্যান্টিবায়োটিক দেবো। আচ্ছা বলো তো, তাহলে ইউরিন কালচার করলে ইউরিনটা কিভাবে কালেক্ট করতে হয়? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমরা শিখেছিলাম মাইক্রোবায়োলজি ক্লাসে, আমরা মাইক্রোবায়োলজি ক্লাসে শিখেছিলাম, আমার ধারণা তোমরাও জানো। আমি একটু বলে দেই, সেটা হচ্ছে ক্লিন ক্যাচ মিড স্ট্রিম ইউরিন। তাহলে ক্লিন ক্যাচ কেমন? সেটা হচ্ছে যে রোগীকে খুব ভালো করে বলে দিতে হবে যে এই টিউবটা একটা স্টেরাইল টিউব, এই টিউবের সম্মুখ ভাগ বা মাথার অংশটা যেন স্কিনের কোথাও টাচ না লাগে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ নর্মাল ফ্লোরা তো আমাদের স্কিনে রয়েছে, হ্যাঁ, তো তাহলে যেন কোথাও টাচ না লাগে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর নাম্বার 2 হচ্ছে প্রস্রাব শুরু করার কিছুক্ষণ পর ইউরিনটা কালেক্ট করতে হবে, এবং একদম শেষের অংশটাও কালেক্ট করা যাবে না, কারণ শুরুর অংশে দেখা গেল যে স্কিনের কন্টামিনেশনের কিছু জিনিস চলে আসলো এর মধ্যে, শেষের অংশেও এরকম আসতে পারে। এই জন্য মিড স্ট্রিম ক্লিন ক্যাচ, প্রেফারেবলি মর্নিং স্যাম্পল, ফার্স্ট মর্নিং স্যাম্পল আমরা কালচারের জন্য পাঠাবো। আর ব্যাকটেরিয়ার কাউন্ট চোখ বন্ধ করে যদি 10⁵ পার ml হয়, তাহলে আমরা চোখ বন্ধ করে বলবো যে এরা সিগনিফিক্যান্ট। এছাড়াও আমরা যেদিন আসলে যদি কখনো ইউটিআই নিয়ে আলাপ করি, তাহলে আরো ডিটেলস আলাপ করবো এসব নিয়ে। এরপরে তাহলে আমরা কিন্তু জাস্ট ইউরিন ইনভেস্টিগেশন শেষ করলাম। তাহলে আমার কাছে মনে হয় যে এখন at this point আমি যে শুরুতেই বলেছিলাম যে ইউরিন ইনভেস্টিগেশন ইজ দ্য নাম্বার ওয়ান, ইউরিন এক্সামিনেশন ইজ দ্য নাম্বার ওয়ান ইনভেস্টিগেশন টু ইভালুয়েট রেনাল ফাংশন। আমার মনে হয় এখন আমার স্টুডেন্টরা তোমরা সবাই বুঝতে পেরেছো হোয়াই ইউরিন ইজ দ্য নাম্বার ওয়ান। এরপরে আমরা আসবো হচ্ছে বায়োকেমিস্ট্রি, প্লাজমা বায়োকেমিস্ট্রি। প্লাজমা ইউরিয়া করতে পারি, ব্লাড ইউরিয়া, প্লাজমা ক্রিয়েটিনিন বা সেরাম ক্রিয়েটিনিন। ইউরিয়াটা বিভিন্ন আদার কারণে ইনফ্লুয়েন্স হতে পারে, যেমন কোনো পেশেন্টের যদি লিভার ফেলিওর থাকে তাহলে কি হবে? ইউরিয়া প্রোডাকশনই কম হবে, কারণ ইউরিয়া সাইকেল কোথায় হয়? লিভারে হয়। একইভাবে ইন্টারনাল হিমোরেজ যদি হয় তাহলে ইউরিয়া বেড়ে যাবে। পেশেন্ট ডিহাইড্রেটেড হলে ইউরিয়া বেড়ে যাবে। ফ্লুইড ওভারলোডেড কোনো কন্ডিশন লাইক প্রেগন্যান্সি এন্ড ডিফারেন্ট টাইপে যদি ফ্লুইড ওভারলোড হয়, ইউরিয়া লেভেল কম থাকতে পারে, ডিসপ্রপোর্শনেটলি কম। সেই কারণে ইউরিয়াটা আমরা সব সময় ইনভেস্টিগেশন করে একুরেট রেনাল ফাংশনটা বুঝতে পারি না, কারণ বেস্ট ইনডেক্স হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন বা প্লাজমা ক্রিয়েটিনিন, যেটা সিঙ্গেল ইনডেক্স অফ ওভারঅল রেনাল ফাংশন। এরপর আমরা কি করি? ইলেকট্রোলাইট আছে কেমন আছে সেটা দেখি, এটা নরমাল আছে কিনা। রেনাল ফেইলিওর হলে আমরা জানি একটা অ্যাসিডোটিক এনভায়রনমেন্ট থাকে, তখন হাইপারক্যালেমিয়া হতে পারে, কখনো কখনো সল্ট লুজিং নেফ্রোপ্যাথি থাকে। সিকেডি পেশেন্টেরও হাইপোক্যালেমিয়া হতে পারে, হাইপোনেট্রিমিয়া হতে পারে। সো সেরাম ইলেকট্রোলাইটটা খুব ইম্পর্টেন্ট। আমরা তো শুরুতেই বলেছিলাম যে কিডনি ওয়েস্ট প্রোডাক্ট এক্সক্রিট করে, বডি পিএইচ মেইনটেইন করতে হেল্প করে, অ্যাসিড বেস ব্যালেন্স মেইনটেইন করতে হেল্প করে, ইলেকট্রোলাইট মেইনটেইন করতে হেল্প করে। তো ইলেকট্রোলাইট করে আমাদের দেখতে হবে যে কোনো ধরনের অ্যাবনরমালিটিজ আছে কিনা।
এরপরে আমরা কি করতে পারি, জিএফআর মেজার করতে পারি। ইউজুয়ালি এখন আর এইসব মেথডের জিএফআর মেজার করা হয় না, ইনুলিন ক্লিয়ারেন্স বা ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স এভাবে আমরা করি না। আমরা এখন যেটা করি সেটা হচ্ছে যে অ্যাপ আছে, হ্যাঁ, একদম ওয়েল স্ট্যান্ডার্ড অ্যাপ আছে। এই অ্যাপ দিয়ে জিএফআর মেজারমেন্ট অ্যাপ, যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে হোক বা আইওএস ফোনে হোক, আমরা এটা অ্যাপ ডাউনলোড করে বিভিন্ন মেথডে সিজি ফর্মুলা, এমডিআরডি ফর্মুলা, সিকেডি, ইপিআই ফর্মুলা, যে রোগীর জন্য যেটা লাগে আমরা অ্যাপ ইউজ করে জিএফআর মেজার করতে পারি। এই কারণে রোগীর আর এইভাবে আর জিএফআর আমরা সাধারণত দেখি না। আর জিএফআর মেজারমেন্ট করার ইম্পর্টেন্স হচ্ছে, ইউজুয়ালি আমি মনে করি এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন হলো ড্রাগ ডোজ অ্যাডজাস্টমেন্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ড্রাগ ডোজ অ্যাডজাস্ট করতে গেলে জিএফআর মেজারমেন্ট করতে হয়, স্পেশালি ইন কেস অফ সিকেডি পেশেন্ট। এরপরে আমরা কি দেখব, কিডনিতে কোনো ধরনের স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি আছে কিনা। স্ট্রাকচারাল অ্যাবনরমালিটিরও ইম্পর্টেন্স আছে। আমরা যখন সিকেডি পড়ব, এরপরে যদি আমরা ক্লাস নেই সিকেডির উপরে, তখন আমাদের এই কথাগুলি আসবে। এটা এক ধরনের বেসলাইন, আউটলাইন, আমাদের কিডনি সম্পর্কে জানার উইন্ডো আজকে তৈরি হলো। আল্ট্রাসোনোগ্রাম করে আমরা দেখতে চাই কিডনির চেহারাটা কেমন, সাইজ ছোট কিনা, সাইজটা বড় হয়ে গেছে কিনা, নর্মাল সাইজ কিনা, কিডনির মধ্যে কোনো সিস্ট আছে কিনা, স্টোন আছে কিনা, হ্যাঁ, অথবা ডেভেলপমেন্টাল কোনো অ্যানোমালি লাইক হর্সশু শেপের কিডনি কিনা, হ্যাঁ, ডিফারেন্ট টাইপের আমরা স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি অ্যাসেস করতে পারি থ্রু সিম্পল আল্ট্রাসাউন্ড। দিস ইজ দ্য ফিগার picture shows the structure of a normal kidney in ultrasound. প্লেন এক্স-রে করে দেখতে পারি আমরা সাধারণত কিডনি স্টোন আছে কিনা এটা দেখার জন্য প্লেন এক্স-রে করি কেইউবি, অথবা এই যে যেমন এই এক্স-রেতে দেখা যাচ্ছে যে একটা ইউরেটারিক স্টোন মনে হচ্ছে, এটা একটু নিচের দিকে ইলংগেটেড স্টোনটা, একটা ইউরেটারিক স্টোন দেখা যাচ্ছে এক পাশে, আর একটু উপরে সাধারণত কিডনি থাকে। তারপর আমরা ইভালুয়েট করতে পারি থ্রু আইভিউ। এটা একটা ডিফারেন্ট টাইপের এক্স-রে যেখানে একটা ডাই ইউজ করা হয়, এবং এটা কিডনির যে ইউরিনের ফ্লো এরিয়া, এই অ্যানাটমিক্যাল ডিটেলটা খুব সুন্দর বোঝা যায়। ক্যালিক্স, ইউরেটার, ব্লাডার এবং অ্যানাটমিক্যাল ডিটেল এবং নেফ্রোগ্রামে কিডনির একটা শেপ, কিডনির ফাংশনাল স্ট্যাটাস এগুলি বোঝা যায়, এবং কোনো অবস্ট্রাকশন আছে কিনা সেটা খুব ভালো করে বোঝা যায়। এবং কখনো কখনো যে অ্যাবসেন্ট কিনা, অনেক সময় আল্ট্রাসাউন্ডে ওরা কোয়ারি করে যে একটা কিডনি খুঁজে পাওয়া যাচ্ছে না, অথবা কিডনি নন স্ক্রেটিং কিনা, সেটাও আমরা থ্রু আইভিউ দেখতে পারি। এটা একটা নর্মাল আইভিউ, দুই পাশে দুটো রজনীগন্ধার স্টিক, হ্যাঁ, এটা হচ্ছে যে ক্যালিক্স থেকে শুরু করে নিচ পর্যন্ত নিচে ইউরিনারি ব্লাডার, নর্মাল এক্সক্রিয়েটিং বোথ কিডনিস। যদি একটা স্টোন থাকতো কোথাও, তাহলে দেখা যেত তার প্রক্সিমালি হয়তো ডাইলেটেড হয়ে গেছে ইউরেটার, হয়তো কিডনিতে হাইড্রোনেফ্রোটিক চেঞ্জ আছে এবং তার নিচে ফ্লোটা নাই, এরকম হতে পারে। এছাড়া আর কি ইনভেস্টিগেশন করা যায়, ডিফারেন্ট স্পেশালাইজড টেস্ট আছে, সিটি স্ক্যান, এমআরআই, ডিটিপি এরেনোগ্রাম, ডিএমএসএ স্ক্যান। আমরা সিটি স্ক্যানের সাথে সবাই কম বেশি পরিচিত, এমআরআই এর সাথে পরিচিত। ডিটিপি এরেনোগ্রাম এমন একটা টেস্ট, যেই টেস্ট এক ধরনের টেকনিশিয়াম নামক এক ধরনের এটাকে বা নিউক্লিয়ার একটা সাবস্টেন্স, এইটাকে ইউজ করা হয়, এবং এইটা দিয়ে কিডনি ইন্ডিভিজুয়ালি কত পার্সেন্ট কাজ করছে এটা পাওয়া যায়। ডিএমএসএ স্ক্যান দিয়ে কিডনির স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি আরো ক্লিন কাট বোঝা যায়। এগুলি আমার মনে হয় না যে আমাদের এমবিবিএস লেভেলে খুব জরুরি। সিটি স্ক্যানে এরকম দেখা যায় কিডনি, এমআরআইতে এরকম দেখা যায়, ডিটিপি এরেনোগ্রাম, ডিএমএসসি স্ক্যান, এগুলো জাস্ট নাম জেনে রাখলাম, কারণ এগুলো হচ্ছে উইন্ডো। ভবিষ্যতে হয়তো হয়তো ফ্যামিলির কারো ডিটিপি এরেনোগ্রাম করতে হচ্ছে, তুমি জানছো, শুনেছো, তুমি যে বলো হ্যাঁ এরকম একটা টেস্ট আছে, দ্যাটস ইট। এরপরে কি করা যায়, কিডনি বায়োপসি করা যায়। কিডনি বায়োপসিকে আমি বলি যে এটা একদম মানে আমাদের নেফ্রোলজিস্টদের জন্য ABC এক ধরনের কাজ, রেনাল বায়োপসি করা। কারণ অধিকাংশ নেটিভ কিডনি ডিজিজ ডায়াগনোসিস করার জন্য রেনাল বায়োপসি টাইমলি করতে পারলে রেনাল বায়োপসিটা বেস্ট ওয়ে টু
to diagnose, evaluate the disease, especially in case of glomerulonephritis. Glomerulonephritis ছাড়াও বিভিন্ন কারণে রেনাল বায়োপসি করা যায়। হয়তো একটা পেশেন্টের অ্যাকিউট কিডনি ইনজুরি, কারণ বুঝতে পারছি না, আননোন ইটিওলজি, কেন হয়েছে, অত রেনাল কজ কেন হয়েছে আমরা জানি না, একটা কিডনি বায়োপসি, এরকম আমরা কিডনি লোয়ার পোল থেকে বায়োপসি নেই, আল্ট্রাসাউন্ড গাইডেড, খুব ইজি। অথবা একটা সিকেডি, নর্মাল সাইজ কিডনি, এটা হয়তো নন ডায়াবেটিক পেশেন্ট, ওইরকম হাইপারটেনশনের হিস্ট্রি নাই, হয়তো রেনাল ফাংশনটা খারাপ হচ্ছে, আমরা জানি না, কিডনির চেহারাটা ভালো আছে, একটু বায়োপসি নিয়ে ডায়াগনোসিস করে চিকিৎসা দেওয়া যায়। এবং সুচিকিৎসা দিলে অধিকাংশ ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে টাইমলি বায়োপসি করলে উপযুক্ত চিকিৎসা দেওয়া যায় এবং পেশেন্ট ভালো থাকে এবং প্রোগ্রেশনটা হল্ট করা যায়। এখানে মাইক্রোস্কোপ, আন্ডার মাইক্রোস্কোপে, লাইট মাইক্রোস্কোপি, ইমিউনোফ্লুওরেসেন্স মাইক্রোস্কোপি, ইলেকট্রন মাইক্রোস্কোপি, এগুলি করার সুযোগ আছে। আর এরপরে আমরা আগামী দিনে কি কি জানবো সেইটার আমি একটা আউটলাইন আর একটা দিয়ে রাখতে চাই। কমন নেফ্রোলজিক্যাল প্রবলেমস, অ্যাকিউট নেফ্রাইটিক ইলনেস বা এজিএন, নেফ্রোটিক সিনড্রোম। এজিএন কি জিনিস? এজিএন হচ্ছে, আমরা সাধারণত এজিএন টার্মটা কম ইউজ করি নেফ্রোলজিস্টরা, এটা মেডিসিনের স্যাররা অথবা পেডিয়াট্রিক্সের স্যাররা বেশি ইউজ করে। যেহেতু তোমরা মেডিসিনের এবং পেডিয়াট্রিক্সের পরীক্ষা দিবা, তোমরা এজিএন টার্মের সাথেই বেশি পরিচিত থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন নেফ্রোলজিতে যদি ক্যারিয়ার করো, আমরা এজিএন খুব কম বলি। আমরা গ্লোমেরুলোনেফ্রাইটিসের একটা ভ্যারাইটি হিসেবে অ্যাকিউট প্রেজেন্টেশন বা আরপিজিএন, র‍্যাপিড প্রোগ্রেসিভ প্রেজেন্টেশন হিসেবে বলতে চাই। তো অ্যাকিউট নেফ্রাইটিক ইলনেস বা অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটার প্রেজেন্টেশন কি হয়? খুব সিম্পল, আমি বলে রাখি, সেটা হচ্ছে হাইপারটেনশন, হেমাচুরিয়া, অলিগিউরিয়া এন্ড ইডিমা, চারটা প্রেজেন্টেশন থাকে মিলে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেটা বাচ্চাদের হয় পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস ইত্যাদি। নেফ্রোটিক সিনড্রোম, ইট কম্প্রাইজেস ইনটু নেফ্রোটিক ট্রান্সপোর্টিনিউরিয়া। ইডিমা, এখানে হিউজ ইডিমা থাকে পেশেন্টের। হাইপোঅ্যালবুমিনেমিয়া, হাইপারলিপিডেমিয়া বা হাইপার কোলেস্টেরলেমিয়া, হাইপার কোয়াগুলেবল স্টেট থাকে, এটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। এটা অন্যতম সুন্দর এক্সাম্পল হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে পেডিয়াট্রিক গ্রুপে মিনিমাল চেঞ্জ ডিজিজ, এটা আমরা হয়তো সবাই পেডিয়াট্রিক্সের ক্লাসে এই দুইটা জিনিস পড়ানো হয়েছে, এবং এটা কিন্তু শর্ট কেস লং কেসে থাকতে পারে। অ্যাকিউট কিডনি ইনজুরি, এটা নিয়ে অনেক কথা বলার আছে, আমরা আজকে একটু একটু করে অ্যাকিউট কিডনি ইনজুরি বলেছি। ক্রনিক কিডনি ডিজিজ ইজ এ ভেরি বিগ স্পেকট্রাম অফ ডিজিজ, এটা নিয়েও অনেক কথা বলার সুযোগ আছে। Urinary tract infection is very common presenting illness. Renal stone disease. Thank you very much. আমরা যে আউটলাইন গুলি বললাম, এগুলি নিয়ে হয়তো আমরা বিভিন্ন ভাবে, বিভিন্ন আঙ্গিকে ক্লাস নিতে পারি ভবিষ্যতে, এবং সেটি হতে পারে ভাইভা ওরিয়েন্টেড, হতে পারে লেকচার ক্লাসের মতো করে কোনো ক্লাস। তো যেভাবে তোমরা চাও সেভাবে আমি চেষ্টা করব তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর আসসালামু আলাইকুম স্যার। পেশেন্ট হিয়ারিং। হ্যাঁ, ওয়ালাইকুম স্যার, আসসালাম। থ্যাংক ইউ সো মাচ স্যার, এত সুন্দর করে এক্সপ্লেইন করার জন্য। ওভারঅল অনেকগুলা মানে ইনভেস্টিগেশন সম্বন্ধে আমাদের জানা গেল, বা ইনভেস্টিগেশনের ইন্টারপ্রিটেশন আপনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন স্যার। এর পাশাপাশি হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে যারা হচ্ছে লাইভে দেখেছিল, তারা কিছু কোশ্চেন দিয়েছিল, এগুলো যদি আপনি অনুমতি দেন আমি আপনাকে বলতে পারি। আচ্ছা, প্লিজ। হ্যাঁ, আমি অবশ্যই, আমি সবচেয়ে বেশি এনজয় করি কোশ্চেন অ্যান্সার সেশন, কারণ কোশ্চেন থাকা মানে হচ্ছে যে আমার স্টুডেন্টরা অ্যাটেন্টিভ ছিল ক্লাসে এবং তারা কিছু জানার চেষ্টা করছে, এবং আমার আমার এতটুকুই প্রাপ্তি, সেটা হচ্ছে যে যদি তোমরা কিছু শিখতে পারো, আর আমার এই সাবজেক্টের সম্পর্কে যদি তোমরা কিছু জানতে পারো। কারণ আমি তো তোমাদেরকে আমার ঘটনাই বললাম যে আসলে নেফ্রোলজি একটা পোস্ট গ্রাজুয়েট সাবজেক্ট, এটা সম্পর্কে খুব কম জেনেছি এমবিবিএস লাইফে, যে কারণে আমি আমার ক্যারিয়ারটা এখানে করেছি। তো প্লিজ, কোশ্চেন প্লিজ। জি স্যার, একজন জানতে চেয়েছিল হোয়াট আর দ্য কমন কজেস অফ রিকারেন্ট ইউটিআই ইন মেল অ্যান্ড ফিমেল, দুইটাতেই হচ্ছে কমন কজেস গুলো স্যার কি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে মেইলে রিকারেন্ট ইউটিআই একটা আনকমন প্রেজেন্টেশন। নাম্বার ওয়ান, মেইলে যদি রিকারেন্ট ইউটিআই হয়, দিস ইজ এ কেস অফ কমপ্লিকেটেড ইউটিআই, দিস ইজ নট এ কমন প্রেজেন্টেশন অফ ইলনেস, কমন প্রেজেন্টেশন অফ ইউটিআই। মেইলে ইউটিআই হওয়ার কোনো কারণ নেই, হওয়ার কথা না, রিকারেন্ট ইউটিআই হওয়ার কথা না, আনলেস
there is some sorts of complicating factors like কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি অথবা পেশেন্ট ইজ ইন ইমিউনোকম্প্রোমাইজড স্টেট। এটা নিয়ে আমরা যদি ইউটিআই নিয়ে যদি ক্লাস নেই, আমি এটা নিয়ে ডিটেলস বলবো। তারপরেও বলি, খুবই সুন্দর কোশ্চেন। অ্যাডাল্ট মেইলে যদি ইউটিআই হয়, হ্যাঁ হতে পারে, চাইল্ডের ক্ষেত্রে হতে পারে। সেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কমপ্লিকেশনের কারণে হতে পারে, যেমন পোস্টিরিয়র ভালভ বা কোনো ধরনের কনজেনিটাল ডিসঅর্ডারের জন্য হতে পারে। এছাড়াও বাচ্চাদের ক্ষেত্রে মেল অ্যাডাল্টের কিছু মেল চাইল্ডের ইউটিআই হতে পারে। আর ওল্ড এজে হয়, এটাও এক ধরনের কমপ্লিকেটেড ইউটিআই, স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি লাইক এনলার্জ প্রস্টেট, যে কারণে পোস্ট ভাইরাল রেসিডিউ বেশি থাকে, যে কারণে হতে পারে। এছাড়া হচ্ছে বিভিন্ন কমপ্লিকেটিং ফ্যাক্টর লাইক স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটির মধ্যে আরো কিছু থাকতে পারে, যেমন স্টোন, স্ট্রিকচার, তারপরে হচ্ছে কোনো ইমিউনো কম্প্রোমাইজ স্টেট লাইক সিকেরি, ডায়াবেটিস মেলাইটাস, ইমিউনোসাপ্রেসেন্ট কোনো যদি ড্রাগ খায়, এইসবের কারণে পুরুষের এবং মহিলারও হতে পারে রিকারেন্ট। তবে এগুলি অলওয়েজ আমরা যখন এরকম কমপ্লিকেটিং ফ্যাক্টর থাকে তখন আমরা তাকে বলি কমপ্লিকেটেড ইউটিআই। মেইলে রিকারেন্ট ইউটিআই কখনোই কমন কোনো ফেনোমেনা না, এটা আনকমন ফেনোমেনা। এবং এটা অবশ্যই মেল ইউটিআই অলওয়েজ মোস্ট অফ দ্য কেসেস কমপ্লিকেটেড ইউটিআই। মেল ইউটিআই কখনোই কমন কোনো ডিজিজ না। এবং মেল ইউটিআই হলে খুব ভালো করে ইভালুয়েট করতে হবে, স্পেশালি কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি আছে কিনা এটা ভালো করে ইভালুয়েট করতে হবে। কারণ এটা যদি টাইমলি ইভালুয়েট করে ট্রিটমেন্ট না করা যায় তাহলে ইট মে কজ ক্রনিক পাইলোনেফ্রাইটিস এন্ড রেনাল ফেলিওর ইভেন। অথবা যদি অবস্ট্রাকশন থাকে, অবস্ট্রাকশনের কারণে অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি হতে পারে। এবং অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি হলে এটা ইট মে লিডস টু রেনাল ফেলিওর। তো মেল ইউটিআই টোটালি ডিফারেন্ট থিং। আর ফিমেল ইউটিআই তে খুবই কমন, ইউটিআই আমরা সবাই জানি খুব কমন। আমি তো বললাম যে রিকারেন্ট ইউটিআই সবচেয়ে বেশি হয় ফিমেলে। কারণ ফিমেল ইউটিআই কেন হয়? ফিমেল ইউটিআই সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ কি, সেটা হচ্ছে যে এরা অ্যানাটমি, ফিমেলদের অ্যানাটমি এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কজ। সেটা হলো শর্ট ইউরেথ্রা, distance between anal canal and urethra is less, এবং আরো কিছু কারণে হতে পারে। যাদের কোনো কমপ্লিকেটিং ফ্যাক্টর নাই তাদের যদি ইউটিআই হয়, তাদের ইউটিআই হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে কি, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে কিছু কিছু বেসিক হাইজিনের কিছু নলেজের অভাবের কারণে হয়। এবং আমি দেখেছি আমার প্র্যাকটিস, এবং আমি সবসময় কোনো ফোরামে কথা বলতে গেলে এগুলি নিয়ে কথা বলার সুযোগ পেলে আমি বলি যে আমি আমার ফিমেল ইউটিআই পেশেন্টদেরকে আমি কতগুলি উপদেশ দিই যেটা তোমরা দিবা। এবং এখানে যারা আমার আপকামিং লেডি ডক্টর আছো, তোমাদের দায়িত্ব সবচেয়ে বেশি এটা সোসাইটিতে ছড়িয়ে দেওয়া। এবং সোসাইটিতে যদি আমরা ছড়িয়ে দিতে পারি তাহলে মানুষকে আমরা ইউটিআই থেকে, স্পেশালি আমরা জানি যে রিকারেন্ট ইউটিআই মহিলাদের হয়। হ্যাঁ, নাম্বার ওয়ান হচ্ছে আমাদের দেশ কেন, পৃথিবীতে অনেক দেশেই মহিলারা টাইমলি ভয়েড করে না। টাইমলি ভয়েড করে না কারণ কি, হয়তো অ্যাপ্রোপ্রিয়েট জায়গাটা নাই, ভয়েড করার মতো এনভায়রনমেন্টটা নাই, অথবা বিভিন্ন কারণে হয়তো কোথাও গেছে, শাইনেস, যে কোনো কারণেই হোক সে প্রস্তাব ধরে রাখে। ক্লাস থেকে ছেলেরা বলে যাচ্ছে, স্যার আমি একটু ওয়াশরুমে যাব, টয়লেটে যাব। কোনোদিন আমি শুনি না যে কোনো মেয়ে বলতেছে যে স্যার আমি ওয়াশরুমে বা টয়লেটে যাব। হ্যাঁ, কিন্তু এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া, প্রয়োজন হলে যেতে হবে, কিন্তু কখনোই আমরা এটা অভ্যস্ত না। তাহলে টাইমলি ভয়েড করে না, এবং ভয়েড যেন করা না লাগে এই জন্য মেয়েরা পানি কম খায়। হ্যাঁ, আমি এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি। তো এগুলি সবগুলি হচ্ছে ইউটিআই এর কারণ। এরপরে হলো যে আফটার ডিফিকেশন আমরা একটা অ্যাডভাইস করে দেই, আমি প্রত্যেকটা রোগীকে অ্যাডভাইস করি ব্যক্তিগতভাবে। সবচেয়ে বড় কথা কি, আল্লাহ তাআলা আমাদেরকে ডাক্তার বানিয়েছে, আমরা কিন্তু একজন রোগীকে আমরা একজন হিউম্যান বিং হিসেবে চিন্তা করি, উনি লেডি নাকি জেন্টস এটা নিয়ে আমরা চিন্তা করি। এইভাবে আমরা কখনো চিকিৎসা করি না। কথা বলার সময় আমরা এগুলি কথা বলার জন্য যে লজ্জা পাওয়ার কিছু নাই, এটা বুঝায় বলতে হবে। সেটা হলো যে ডিফিকেট করার পর ওয়াশিং অলওয়েজ টুয়ার্ডস ব্যাক, নট ব্যাক টু ফ্রন্ট, এটা করা যাবে না। ব্যাক টু ফ্রন্ট, সামনের দিকে যদি ওয়াশ করে তাহলে কি হবে, আমরা জানি স্টুল কন্টামিনেশন, স্টুল তো ভরা হচ্ছে ব্যাকটেরিয়ায়, তাই না? স্টুলের ম্যাক্সিমাম কম্পোজিশনই তো ব্যাকটেরিয়া, আমরা সবাই জানি। তাহলে ওয়াশিং এর শিখিয়ে দিতে হবে পেশেন্টকে, রোগীদেরকে, যে বাবা মা
মা, বোন, আপনি ওয়াশ করবেন ফ্রন্ট টু ব্যাক, ব্যাক থেকে ফ্রন্টের দিকে কখনো আসবেন না। এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে আরেকটা জিনিস হচ্ছে যে আফটার ইন্টারকোর্স ভয়েড করতে হবে। এগুলি কিন্তু বেসিক জিনিস। এগুলি যদি আমরা পেশেন্টদেরকে শিখিয়ে দিতে পারি, যাদের আনকমপ্লিকেটেড রিকারেন্ট ইউটিআই, কোনো কমপ্লিকেটিং ফ্যাক্টর নাই, অর্থাৎ তার কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি নাই, তার কোনো ধরনের ইমিউনো কম্প্রোমাইজ স্টেট না, কোনো ওই ধরনের ডিজিজ নাই, অথবা কোনো ইমিউনোসাপ্রেসেন্ট খায় না, কোনো ওই ধরনের ওষুধ খায় না, তার বারবার ইউটিআই হচ্ছে, তখন আমরা যদি এগুলি তাকে আমরা শিখিয়ে দিই, আমি দেখেছি এই রোগীরা ইউটিআই নিয়ে, এই ধরনের ইউটিআই নিয়ে কখনো আসে না। তাহলে আমার মনে হয় যে খুব সুন্দর কোশ্চেনের জন্য আমি অনেকগুলি ইম্পর্টেন্ট কথা বলতে পারলাম। এটা আসলে সোসাইটিতেই সবাইকে জানাই দিতে হবে, এটা শুধু আমরা ডাক্তার মেডিকেল স্টুডেন্ট জন্ম তাই তা না। আমি তো অনেক সময় বলি, আমি আমার মেয়েদেরকে বলি যে মেয়েদের অনেক গ্রুপ আছে, তোমরা যারা মেডিকেল স্টুডেন্ট ডাক্তার, তোমাদের গ্রুপে এগুলি নিয়ে লেখালেখি করবা। এই জিনিসটা আজকে যে শিখলাম, এই 4টা পয়েন্ট লিখে দাও। মেয়েদের গ্রুপ থাকে, বিভিন্ন ধরনের গ্রুপ আছে, তুমি লিখে দাও। সাধারণ মহিলারাই সেটার গ্রুপে হয়তো মেম্বার, লাখ লাখ মেম্বার আছে, যে একজন মেডিকেল স্টুডেন্ট হিসাবে ইউটিআই প্রিভেন্ট করার জন্য এই 4টা কথা লিখে দাও। ভয়েড টাইমলি করতে হবে, ঠিকঠাক মতো পানি খেতে হবে, তারপরে ওয়াশিং আফটার ডিফিকেশন এন্ড ভয়েডিং বিফোর এন্ড আফটার ইন্টারকোর্স। এগুলি যদি আমি বলে দেই সুন্দর করে মহিলাদেরকে, ওই মহিলার যদি কোনো কমপ্লিকেটিং ফ্যাক্টর না থাকে, ইউটিআই হবে না, বা হলেও কম হবে, অত বেশি রিকারেন্ট হবে না। এছাড়া আরো কিছু ফ্যাক্টর আছে, জেনেটিক ফ্যাক্টর আছে, বিভিন্ন ফ্যাক্টর আছে, যেমন কারো কারো ক্ষেত্রে ইকোলাইয়ের ইনফেকশন বেশি হয়। হ্যাঁ, তো সেগুলি ডিফারেন্ট ইস্যু, সেগুলি প্যাথোলজিক্যাল ফ্যাক্টর। হ্যাঁ, তো আমার মনে হয় আমি বুঝাইতে পারছি। আর কমপ্লিকেটিং ফ্যাক্টর থাকলে হবে রিকারেন্ট ইউটিআই, সেটা তো আমি বলে দিলাম। এরকম কমপ্লিকেটিং ফ্যাক্টর ফিমেলদেরও থাকতে পারে, যেমন ওল্ড এজের মেইলের ক্ষেত্রে অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি হয় ডিউ টু অবস্ট্রাকশন হয় ডিউ টু এনলার্জ প্রস্টেট, প্রস্টেটের কারণে। একজন এইরকম বয়স্ক লেডি, তারও অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি হতে পারে, বা অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি হতে পারে ডিউ টু প্রলাপস, genital prolapse, or due to pathology in the cervix like cervical cancer, বা ডিফারেন্ট কারণে হয়তো ইউরেথ্রাটা পার্শিয়ালি ব্লক হয়ে গেছে, তা ঠিকমতো ভয়েড হচ্ছে না, অথবা জেনিটাল প্রলাপসের কারণে ব্লক হয়ে গেছে, তা ঠিকমতো ভয়েড করতে পারে না, রেসিডুয়াল ইউরিন অনেক বেশি। তখন আমরা রোগীদেরকে বোঝাই যে দেখুন, নদীতে কিন্তু শ্যাওলা পড়ে না, শ্যাওলা পড়ে হচ্ছে ডোবায়, তো আপনার এই রাস্তা পরিষ্কার রাখতে হবে, এখানে যেন শ্যাওলা না পড়ে, মানে ইনফেকশন যেন না হয়। ফ্রি ফ্লো যদি থাকে তাহলে ইনফেকশন হবে না। ওকে, জি নেক্সট স্যার, কোশ্চেন। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, নেক্সট আরেকটা কোশ্চেন ছিল যে চাইল্ডদের, ফিমেল চাইল্ডদের কেন রিকারেন্ট ইউটিআই হয়ে থাকে স্যার? মানে যে বিফোর পিউবার্টি চাইল্ড। এই তো ওই যে সেম ওই জিনিসগুলি চলে আসবে, আমি যেটা বললাম। স্যার, ওখানে তো হাইজিন রিলেটেড বা ওই ইস্যুগুলো তো বাচ্চাদের খুব একটা থাকে না মনে হয়, নাকি আরো কি? বাচ্চাদের ক্ষেত্রেও ওই যে ওয়াশিং ক্লিনিং এর ব্যাপার আছে, ইউরেথ্রা শর্ট, মেইনলি তো অ্যানাটমির কারণেই বেশি হয়। তো যেই মা বাচ্চার ক্লিনিং করছে, সে কি জানে যে স্টুল আফটার, একটা বাচ্চা তো অনেক সময় আমরা দেখি যে প্যাম্পার্সের মধ্যে ডিফিকেট করে বসে থাকে, সেটা তো ছড়ায় যায়, যায় কি না? জি স্যার। হ্যাঁ, তোমরা দেখেছো কিনা আমি জানি না, আমি দেখছি। তো তো ফিমেল চাইল্ডের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, ফিমেল চাইল্ড বলি আর অ্যাডাল্ট বলি, হ্যাঁ, অ্যানাটমি একটা ইম্পর্টেন্ট কারণ, যে স্যার, সে একটা কারণে তারা। কোশ্চেন ছিল স্যার, রিকারেন্ট হেমাচুরিয়া ইন ইয়াং এন্ড অ্যাডাল্টস, কজগুলো যদি একটু বলতেন। রিকারেন্ট হেমাচুরিয়া ইন ইয়াং অ্যান্ড অ্যাডাল্টস। রিকারেন্ট হেমাচুরিয়ার সবচেয়ে যদি আমি কোনো কারণ বলতে চাই, এটা হতে পারে যে গ্লোমেরুলোনেফ্রাইটিস। গ্লোমেরুলোনেফ্রাইটিসে কিছু কিছু ক্ষেত্রে রিকারেন্ট হেমাচুরিয়া হয়, যেমন আইজিএ নেফ্রোপ্যাথি। তার কখনো কখনো হেমাচুরিয়া থাকে, কখনো কখনো ভালোও থাকে, কারণ এটা অনেক ক্ষেত্রে কিছু পোর্শন হচ্ছে সেলফ লিমিটিং, আসে যায় এরকম হতে পারে। গ্লোমেরুলোনেফ্রাইটিসে এরকম হতে পারে, হেমাচুরিয়া হতে পারে। এছাড়া যেটা হতে পারে যে কনজেনিটাল কিছু ডিসঅর্ডার আছে, লাইক থিন মেমব্রেন ডিজিজ, বা এরকম কিছু ডিজিজ আছে যেখানে হেমাচুরিয়া হয়, বারে বারে হয়, সবসময় পাওয়া যায়। এটাও এক ধরনের গ্লোমেরুলার কনজেনিটাল ডিসঅর্ডার। এছাড়া যেটা হতে পারে সেটা হচ্ছে ডিফারেন্ট স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি, লাইক দেখা গেল যে কিডনিতে
স্টোন আছে বা ইউরিনারি ট্র্যাক্টে স্টোন আছে, সেসব কারণে হয়তো একটা সাইলেন্ট স্টোন বসে আছে, সেটার কারণে হেমাচুরিয়া হচ্ছে। অথবা রিকারেন্ট ইউটিআই, ইউটিআই মে বি অ্যাসোসিয়েটেড উইথ হেমাচুরিয়া, লাইক ডিউ টু সিস্টাইটিস or pyelonephritis, এইসব কারণে হেমাচুরিয়া হতে পারে অ্যাসোসিয়েটেড। ঠিক আছে? জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল যে রেনাল বায়োপসি কি সব অ্যাকুইট গ্লোমেরুলোনেফ্রাইটিস কেসের ক্ষেত্রে করব কিনা? ওকে, ফাইন, ভেরি গুড কোশ্চেন। রেনাল বায়োপসির ইন্ডিকেশন কি? রেনাল বায়োপসির ইন্ডিকেশন হচ্ছে যে গ্লোমেরুলার নেফ্রাইটিস আর নেফ্রোটিক সিনড্রোম ইন অ্যাডাল্ট, অ্যাডাল্টের গ্লোমেরুলোনেফ্রাইটিস বা নেফ্রোটিক সিনড্রোম যাই থাকুক, হ্যাঁ, এটা করতে হবে। গ্লোমেরুলোনেফ্রাইটিস ইন অ্যাডাল্ট এটা করব, কিন্তু কিছু কিন্তু আছে, কোন গ্লোমেরুলোনেফ্রাইটিসে করব না। যেমন যদি পোস্ট ইনফেকশনাল গ্লোমেরুলোনেফ্রাইটিস আমি মনে করি, সেক্ষেত্রে আমি ওই সময় বায়োপসি করব না, কারণ এটা মোর দ্যান 90% কেস সেলফ লিমিটিং, একাই ঠিক হয়ে যায়। হ্যাঁ, যেমন পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা বায়োপসি করার দরকার পড়ে না। এটার বায়োপসির কিছু ইন্ডিকেশন আছে, তখন করব। সেইটা আমি এই মুহূর্তে পড়াইতে চাই না। আমি পড়াইতে পারবো, কিন্তু পড়াতে গেলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। তাহলে তোমরা বলে নাও যে অ্যাডাল্টে নেফ্রোটিক সিনড্রোম ইন অ্যাডাল্ট, এটা ডেভিসনের কথা। ডেভিসন থেকে আমি বলি, তাহলে তোমার জন্য সুবিধা। নেফ্রোটিক সিনড্রোম ইন অ্যাডাল্ট, নেফ্রোটিক সিনড্রোম ইন চাইল্ড, কিন্তু কখন? যদি এমসিডি, মিনিমাল চেঞ্জ ডিজিজ, ডায়াগনোসিস করে চিকিৎসা দেওয়া হয়েছে, কিন্তু এটা নন রেসপন্ডার যদি থাকে, অথবা আমি মনে করছি এমসিডি না, অন্য কিছু, যেমন মিনিমাল চেঞ্জ ডিজিজে সাধারণত হেমাচুরিয়া থাকে না, সাধারণত রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে না, কিন্তু এগুলি আছে। যে একটা বাচ্চার প্রোটিনিউরিয়া আছে, সাথে হেমাচুরিয়া আছে, সাথে কিছু রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, অথবা মিনিমাল চেঞ্জ ডিজিজ চিন্তা করে আমরা চিকিৎসা দিচ্ছি, কিন্তু এটা রেসপন্স করছে না, তখন মানে আদার দেন এমসিডি কিছু যদি ফিজিশিয়ান মনে করে, তাহলে বাচ্চাদের ক্ষেত্রেও রেনাল বায়োপসি লাগে। ঠিক আছে? কিন্তু আমি যদি এমসিডি মিনিমাল চেঞ্জ ডিজিজ মনে করি, ইনিশিয়ালি আমি বায়োপসি করব না, কারণ আমি জানি এটা চিকিৎসা প্রেডনিসোলন, সার্টেন ডোজে সার্টেন ডিউরেশনে দিতে হবে। তাহলে নেফ্রোটিক সিনড্রোম ইন অ্যাডাল্ট অর গ্লোমেরুলোনেফ্রাইটিস অ্যাজ এ হোল ইন অ্যাডাল্ট আমরা করব। এরপরে হচ্ছে আইসোলেটেড প্রোটিনুরিয়া এন্ড অর হেমাচুরিয়া যদি থাকে অ্যাডাল্টে, সেটা আমরা রেনাল বায়োপসির আওতায় আনবো। তারপরে সিকিডি উইথ নরমাল সাইজ কিডনি, একটা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট, এস্টাবলিশড ক্রনিক কিডনি ডিজিজ, কিন্তু তার কিডনি সাইজটা নরমাল, তাহলে আমি রেনাল বায়োপসি করতে পারি। বাট একই রকম হতে পারে যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথির পেশেন্ট, তার ক্ষেত্রে আমি সাধারণত বায়োপসি করব না, সেটা কিছু এক্সট্রাঅর্ডিনারি যদি ম্যানিফেস্টেশন থাকে তখন করব। এরপরে হচ্ছে আনএক্সপ্লেইনড একেআই, অ্যাকিউট কিডনি ইনজুরি, কিন্তু এটা কেন হয়েছে আমি এক্সপ্লেইন করতে পারছি না, তখন আমি রেনাল বায়োপসি করব। যে আনএক্সপ্লেইনড একেআই, স্পেশালি আমরা তো একেআই কে প্রিরেনাল, রেনাল, পোস্ট রেনাল তিন ভাগে ভাগ করি। সাধারণত রেনাল কজ মানে কিডনির কজ, প্রিরেনাল মানে তো কিডনির আগেই হাইপারটেনশন শক থেকে হয়েছে ডিউ টু এনি কজ, পোস্ট রেনাল মানে কিডনি থেকে প্রস্রাব তৈরি হয়ে রাস্তায় কোথাও বাধা পেয়েছে, পোস্ট রেনাল অবস্ট্রাকশন। কিন্তু রেনাল কজের একেআই ডায়াগনোসিস করার জন্য রেনাল বায়োপসি অধিকাংশ ক্ষেত্রে লাগে, লাইক আরপিজিএন, র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস ক্যান কজ একেআই, অ্যাকিউট কিডনি ইনজুরি, তো সেটা বায়োপসি ছাড়া কনফার্ম করা অসম্ভব। অথবা অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, এটাও কিন্তু বায়োপসি ছাড়া কনফার্ম বলা অসম্ভব, এবং বায়োপসি করে কনফার্ম করে চিকিৎসা করলে মোস্ট অফ দ্য কেসেস আমরা যদি টাইমলি ট্রিটমেন্ট দিতে পারি, এটা 95% কেস রিকভারি হয়ে যায়, কমপ্লিট রিকভারি হয়ে যায়। এরপরে হচ্ছে ট্রান্সপ্লান্ট কিডনিতেও বায়োপসি করা হয়, গ্রাফটের বায়োপসি করা হয়। তাহলে রেনাল বায়োপসির ইন্ডিকেশন নেফ্রোটিক সিনড্রোম ইন অ্যাডাল্ট, নেফ্রোটিক সিনড্রোম ইন চাইল্ড ইন সাম কন্ডিশন, সেটা আমি আলাদা করে বললাম। আইসোলেটেড প্রোটিনুরিয়া এন্ড অর হেমাচুরিয়া ইন অ্যাডাল্ট, অ্যাডাল্টের গ্লোমেরুলোনেফ্রাইটিস, স্পেশালি প্রাইমারি যদি আমি চিন্তা করি, সেকেন্ডারি না। তারপরে হচ্ছে প্রাইমারি মানে কি, ইডিওপ্যাথি, কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। ইডিওপ্যাথিক 5 ধরনের গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়: মিনিমাল চেঞ্জ ডিজিজ, আইজিএ নেফ্রোপ্যাথি, এফএসজিএস বা ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, আর মেমব্রেনোপ্রলিফারেটিভ অথবা মেসেঞ্জার ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস। এই 5 ধরনের প্রাইমারি গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়। এখন দেখা গেল যে সেকেন্ডারি গ্লোমেরুলোনেফ্রাইটিস মানে গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়েছে কিন্তু কোনো ইনফেকশনের কারণে, সেক্ষেত্রে কিন্তু আমি আশা করব যে ইনফেকশন ঠিক হয়ে গেলে গ্লোমেরুলোনেফ্রাইটিস একাই ঠিক হয়ে যাবে।
তো সেরকম কারণগুলি আমরা দেখব। আবার কতগুলি সেকেন্ডারি কজে আমরা বায়োপসি করতে হয় স্টেজিং করার জন্য, ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া ফিট করার জন্য, যেমন লুপাস নেফ্রাইটিস, এসএলই, এটা একটা সেকেন্ডারি গ্লোমেরুলোনেফ্রাইটিস, কিন্তু এটা আমি ক্লাস 3 তে একরকম চিকিৎসা, 3-4 এ, ক্লাস 5 এ একরকম চিকিৎসা, ক্লাস 1-2 তে একরকম চিকিৎসা। তো ইট ডিপেন্ডস। ঠিক আছে, এই তো বায়োপসির ইন্ডিকেশন। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল, এ পেশেন্ট উইথ প্রিভিয়াস হিস্ট্রি অফ এমআই টেকিং লাইফ লং অ্যান্টিকোয়াগুলেন্টস, নাও ডায়াগনোসিস উইথ সিকেডি অ্যান্ড নাও টেকিং ডায়ালাইসিস, হুইচ ড্রাগ শুড বি স্টপ? ফাউন্ড দিস সিনারিও ভেরি কমনলি ইন মেডিসিন। এটার আচ্ছা, ক্ষেত্রে কোন ড্রাগের জন্য হতে পারে যদি বলতেন স্যার। সিকেডি পেশেন্ট এনএসএল ডিজিজ ডায়ালাইসিসে আছে, উনি এমআই ছিল, ওনার কোন ওষুধ বন্ধ করব? জি স্যার, উনি হচ্ছে লাইফ লং অ্যান্টিকোয়াগুলেন্টের উপরে আছেন। আচ্ছা, আমি প্রথম কথা বলি, সেটা হচ্ছে যে মায়োকার্ডিয়াল ইনফেকশনে অ্যান্টিকোয়াগুলেন্ট কেন দেওয়া হয়? অ্যান্টিকোয়াগুলেন্ট তো আমরা কখনো দেই না রে বাবা, আমরা দেই অ্যান্টিপ্লেটলেট। অ্যান্টিকোয়াগুলেন্ট কি এমআই তে দেওয়া হয়? হ্যাঁ, অ্যাকিউট এমআই তে দেওয়া হয়, অ্যাকিউট সেটিং এ আমরা এনোক্সাপারিন দেই। এনোক্সাপারিন তো লো মলিকুলার ওয়েট হেপারিন, অনেক সময় আনফ্রাকশনেটেড হেপারিনও ইউজ করা হয়, দ্যাটস আর অ্যান্টিকোয়াগুলেন্ট, কিন্তু সেটা তো লাইফ লং ইউজ করা হয় না। লাইফ লং কি কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা হয় এমআই সেটিং এ? অ্যাকিউট এমআই তে দেওয়া হয়, কিন্তু থ্রম্বোলাইটিক গুলা ইউজ করা হয়। থ্রম্বোলাইটিক্স, কিন্তু সেটা তো লাইফ লং ইউজ করার ড্রাগ না। আমার মনে হয় কোশ্চেনটা আমরা ক্লিয়ার হতে পারি নাই। কোশ্চেনটা কি আরো একটু ক্লিয়ারলি নেওয়া যায়? আমরা তো কোনো স্যার এমআই পেশেন্টকে লাইফ লং অ্যান্টিকোয়াগুলেন্ট দেই না। আমরা লাইফ লং অ্যান্টিকোয়াগুলেন্ট কাকে দেই? কোন কার্ডিয়াক কন্ডিশনে দেই বলো তো? আমরা লাইফ লং অ্যান্টিকোয়াগুলেন্ট দেই, ভালভ রিপ্লেসমেন্ট হয়েছে, মেটালিক ভালভ লাগানো হয়েছে, তাকে আমরা লাইফ লং অ্যান্টিকোয়াগুলেশন করতে চাই। হ্যাঁ, হ্যাঁ, দেখা গেল মাইট্রাল স্টেনোসিসের পেশেন্ট, ভালভ রিপ্লেসমেন্ট হয়েছে, তাকে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট দেই। কেন দেই? কারণ হচ্ছে যে থ্রম্বোএম্বলিক ম্যানিফেস্টেশন যেন না হয়। সব পেশেন্টকে তো, এমআই পেশেন্টকে তো লাইফ লং অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া হয় না। আমার মনে হয় অ্যান্টিকোয়াগুলেন্ট এবং অ্যান্টিপ্লেটলেটের মধ্যে একটু আমার মনে হয় যে লিখতে ভুল হয়েছে, যে যে লিখেছে সে লিখতে ভুল করেছে। হতে আর পারে স্যার। আর যদি আমাকে আমাকে যদি প্রশ্ন করা হয় যে একটা ইসকেমিক হার্ট ডিজিজের পেশেন্ট, উনি ডায়ালাইসিসে আছে, কোন কোন ওষুধ আমি দিব না বা দিলে কশাসলি দিব, আমি কয়েকটা ওষুধ বলে দিই। সাধারণত ইসকেমিক হার্ট ডিজিজের পেশেন্টকে আমরা এসি ইনহিবিটর বা এআরবি দিয়ে ট্রিট করি। ঠিক আছে, অ্যান্টি হাইপারটেনসিভ, কার্ডিয়াক রিবন্ডেলিং, এইসব করার জন্য। কিন্তু যে রোগীরা এনএসএস ডিজিজে আছে, ডায়ালাইসিসে আছে, তাদেরকে এসি ইনহিবিটর এআরবি একটু কশাসলি দিতে হবে, একটু লো ডোজে দিতে হবে, কারণ এসি ইনহিবিটর এআরবি হাইপারকালেমিয়া করে, আমরা জানি। তো যদিও ডায়ালাইসিসের পেশেন্টের হাইপারকালেমিয়া ওইরকম থাকার কথা না, কারণ ডায়ালাইসিস দিলে সেটা হাইপারকালেমিয়া থাকলেও কারেক্টেড হয়ে যায়, কিন্তু সে তো ডায়ালাইসিস ফ্রি কয়েকদিন থাকে, সপ্তাহে 2 দিন ডায়ালাইসিস নিলে 5 দিন ডায়ালাইসিস পায় না, 3 দিন নিলে 4 দিন পায় না। তো ওই প্রি ডায়ালাইসিস সময় হাইপারকালেমিয়া ডেভেলপ করতে পারে। তো এসি ইনহিবিটর এআরবি দেওয়ার সময় একটু কনসাস হতে হবে, এবং পারলে মাঝে মধ্যে একটু প্রি ডায়ালাইসিস ইলেক্ট্রোলাইট করে দেখা যেতে পারে যে তার হাইপারক্যালেমিয়া ডেভেলপ করে কিনা, এবং থাকলে সেভাবে অ্যাডজাস্ট করা। আরেকটা জিনিস হচ্ছে, আমরা দেখি যে ইসকেমিক হার্ট ডিজিজে ট্রাইমেটাজিডিন ইউজ করা হয় কমনলি, এবং ট্রাইমেটাজিডিন আমরা যদি পরে দেখি যে লেস দ্যান ইজিএফআর লেস দ্যান 30 নিচে কিন্তু এটা দিতে না করছে, বা এন্ডোস্টেজনাল ডিজিজে এটা আসলে কতটুকু কাজ করে আমি জানি না, কিন্তু আমি আমাদের দেশে দেখেছি যে অধিকাংশ কার্ডিওলজিস্ট এটা কন্টিনিউ করেন। ইভেন আমরা ডোজ কমায় দিয়ে বা বন্ধ করে দিলেও ওনারা কন্টিনিউ করেন ট্রাইমেটাজিডিন। আচ্ছা, নাম্বার 3 হলো যে অ্যান্টি লিপিড যেগুলো আমরা ইউজ করি, সেগুলির ক্ষেত্রে একটু কনসাস হতে হবে আমাদের। আমরা বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে আসলে একজন পেশেন্টকে খুব বেশি অ্যান্টিলিপিড দিয়ে ডায়ালাইসিসের পেশেন্টের খুব উপকার করা সব সময় সম্ভব হয় না। সে কারণে আমরা একটু লো ডোজ অ্যাড্রোভাস্টেটিন দিলে 10 মিলিগ্রাম এরকম দিতে পারি আর কি, লাইফ লং যারা খাচ্ছে। খুব বেশি ডোজে দিলে র্যাবডোমায়োলাইসিসের রিস্ক আরো বেশি থাকে আমাদের, আমরা আর কি। তো এগুলি কিছু কিছু ওষুধ আছে যেগুলি আমরা একটু কশাসলি, একটু কম ডোজে, একটু ডোজ অ্যাডজাস্ট করে আমরা দেই, এবং ডিফারেন্ট স্টাইলে চিন্তা করি আর কি। তারপর আরেকটা ইস্যু, সেটা হচ্ছে যে ইসকেমিক হার্ট ডিজিজ যদি ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করে, হার্ট ফেলিওর ডেভেলপ করে, ক্রনিক হার্ট ফেলিওর যদি ডেভেলপ করে,
এই ধরনের রোগীকে সাধারণত অনেক বেশি প্রেসক্রাইব করা হয় ডায়াবেটিক্স, পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স, লুপ ডায়াবেটিক্স সবই দেওয়া হয়। কিন্তু সত্যি কথা বলতে যে ডায়ালাইসিসের পেশেন্ট যারা, মেইনটেনেন্স ডায়ালাইসিসের পেশেন্ট, তারা স্পেশালি হেমোডায়ালাইসিস, তারা কিন্তু 5-6 মাস ডায়ালাইসিস করলেই অধিকাংশ রোগীর অ্যানিউরিয়া হয়ে যায়, মানে আর ইউরিন প্রোডাকশন হয় না। তো সেই সকল রোগীকে ডায়াবেটিক্স দিলে খুব বেশি কাজ করে না। ডায়াবেটিক্স এর কাজ করার জায়গায় তো ওষুধ পৌঁছাইতে পারে না। কারণ হলো কাজ করবে কোথায়? ধরো যে লুপ ডায়াবেটিক ফুসেমাইড কাজ করে কোথায়? ফুসেমাইড কাজ করে হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ এনলিতে কাজ করে, তাই না? ঠিক সেগমেন্টে কাজ করে, হ্যাঁ, সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেলের উপরে। তো তোমার তো পেশেন্টের গ্লোমেরুলার ফিল্ট্রেট নাই, ও কাজ করবে? গ্লোমেরুলার ফিল্ট্রেটই যেখানে নাই সেখানে ডায়াবেটিক্স কাজ করবে? তো সেক্ষেত্রে ডায়াবেটিক্স দেওয়া না দেওয়া অনেক ক্ষেত্রে সমান। যাদের অ্যানিউরিয়া, অলমোস্ট অ্যানিউরিয়া, তাদেরকে ডায়াবেটিক্স দিয়ে কোনো লাভ হয় না। সেক্ষেত্রে ডায়ালাইসিস প্রেসক্রিপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডায়ালাইসিসের সময় অ্যাপ্রোপ্রিয়েট আলট্রাফিল্ট্রেশন করা, হিসাব করে পানিটা বের করে দেয়া, বডি ওয়েটটা মেনটেন করা, ইডেমা প্রিভেন্ট করা, হ্যাঁ, কার্ডিয়াক লোডটা কমানো, সেগুলি আবার ডায়ালাইসিস দিয়ে করতে হয়। হ্যাঁ, সব ওষুধ আসলে ডায়ালাইসিস পেশেন্টকে দিয়েও লাভ হয় না, কাজ করে না। আমার মনে হয় অ্যান্টিকোয়াগুলেন্টের ব্যাপারটা আমি এখনো ক্লিয়ার না। আমার মনে হয় কোশ্চেনটা করতে আর আরেকটা জিনিস যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে ডায়ালাইসিসের পেশেন্টের অ্যাকিউট এমআই হলো, তাহলে অ্যান্টিকোয়াগুলেন্ট দিব, তখন কি করব? ইয়েস, দিস ইজ এ কোশ্চেন, লাইফ লং কোশ্চেন না, যে একটা পেশেন্ট মেইনটেনেন্স ডায়ালাইসিস পায় অথবা ইসিকেডি স্টেজ 5 এর পেশেন্ট, তাকে অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে, তাকে কম ডোজে দিতে হবে। যেমন এনোক্সাপারিন আমি নরমাল ইন্ডিভিজুয়াল যিনি আছেন তাকে যে ডোজে দিব তার অ্যাটলিস্ট 50% ডোজ রিডাকশন করে দিব। কারণ কি? এটার হাফ লাইফ বেড়ে যায়। আমরা ডায়ালাইসিস পেশেন্টকে হেপারিনটা এনোক্সাপারিনটা হিসাব করে দেই, এনোক্সাপারিন একটু কম ডোজে দেই। আমার মনে হয় সেক্ষেত্রে এই কোশ্চেনটা হতে পারে যে অ্যান্টিকোয়াগুলেন্ট ইন অ্যাকিউট এমআই সেটিং অফ এ ডায়ালাইসিস পেশেন্ট, তাহলে আমাদেরকে অবশ্যই ডোজ কমায় দিতে হবে জি বা স্যার। ডোজ অ্যাডজাস্ট করে দিতে হবে। স্যার এরপর আরেকটা কোশ্চেন ছিল স্যার, রিকারেন্ট ইউটিআই এর ক্ষেত্রে যেহেতু বারবার হচ্ছে বা পেশেন্ট বারবার নিয়ে আসছে, এই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক চুজের ক্ষেত্রে কি কোনো স্পেশালিটি আছে যে স্পেসিফিকলি চুজ করা লাগে, বা ডিউরেশনটা যদি একটু বলতেন যে আচ্ছা, কতদিন করা লাগে? ভেরি নাইস কোশ্চেন। কিন্তু কথা হচ্ছে যে এখন আহ, যেমন ডেভিসনে যা লেখা আছে এটা দিয়ে আমরা চিকিৎসা করে বাংলাদেশের মানুষকে ট্রিটমেন্ট করতে পারি না। একদম আমি অনেস্টলি বলতেছি, ডেভিসনে লেখা আছে সেফালেক্সিন দিয়ে চিকিৎসা করতে, ট্রাইমেথোপ্রিম দিয়ে চিকিৎসা করতে, ডেভিসনে লেখা আছে নাইট্রোফুরানটয়েন দিয়ে চিকিৎসা করতে, এরকম খুব খুব সফট টাইপের অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে। আমার দেশে চিকিৎসা করতে গেলে দেখা যায় রিকারেন্ট ইউটিআই আমি কালচার করে দেখি এই ধরনের সহজলভ্য অ্যান্টিবায়োটিক কোনোটাই সেন্সিটিভ না। যদি না হয় আমি কি করব? কথা একটাই, সেটা হচ্ছে যে যদি রিকারেন্ট ইউটিআই হয় ইউ নিড টু ডু ইউরিন সিএস, ইউরিন কালচার করতে হবে। ইউরিন কালচার করার পর আমাকে আইডেন্টিফাই করতে হবে মাইক্রো অর্গানিজমটা কোনটি এবং সেটি কিসে সেন্সিটিভ। এরপরে আমি লং টাইম সেন্সিটিভ অ্যান্টিবায়োটিক দিতে পারি, ইভেন মান্থস টুগেদার, 3 মান্থস, 6 মান্থস, ইয়ার্স টুগেদারও অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে, বাট অল্টার করে করেও দেওয়া হয়, কিন্তু সেন্সিটিভ অ্যান্টিবায়োটিক হতে হবে। আমি ব্লাইন্ডলি আমাদের দেশে ডেভিসন পরে আমাদের দেশে নিউমোনিয়ার চিকিৎসা, ইউটিআই চিকিৎসা করতে পারবো না, কারণ আমার এক্সপেরিয়েন্স বলে আমি পারি নাই। হ্যাঁ, আমি হয়তো বা একটা ট্রাইমোক্সাজল দিয়ে চিকিৎসা দিতে চাচ্ছি, যে ট্রাইমেথোপ্রিম তো আর আমাদের দেশে আলাদাভাবে পাওয়া যায় না, ট্রাইমোক্সাজল পাওয়া যায়, তো সেটি সেন্সিটিভ না। অথবা আমি যদি নাইট্রোফুরানটয়েন দিয়ে চিকিৎসা করতে চাই, সেটি হয়তো তখন সেন্সিটিভ না, হয়তো সেই রোগীর মেরোপেনেম লাগবে। তো বেসিক্যালি আমাকে যদি রিকারেন্ট ইউটিআই হয়, পরীক্ষার হলেও যদি কেউ কোশ্চেন করে ডেভিসনে যা লেখা আছে সেটা তো বলতে পারো, কিন্তু আমার মনে হয় যে এক্সামিনার যদি তোমার বলে যে না তুমি দিচ্ছ তাও হচ্ছে না, কি করবা, আমি যেটা মনে করি অ্যান্সার হতে হবে অ্যাপ্রোপ্রিয়েট। পরীক্ষার হলেও বলতে হবে যে স্যার রিকারেন্ট ইউটিআই যেহেতু ট্রিট করছি বারে বারে হচ্ছে, উই নিড টু ডু urine for culture sensitivity. We need to exclude any structural abnormality. We need to diagnose any immunocompromised status, present or not. ঠিক আছে, সবকিছু মিলাই যদি আমি চিকিৎসা করি তাহলে হবে। আমি কালচার না করে যদি অ্যান্টিবায়োটিক দেই, 10টা অ্যান্টিবায়োটিকও দেই, হয়তো কোনোটাই সেন্সিটিভ না।
যদিও বইয়ে লেখা আছে যে আমরা দিতে পারি, আমরা সিপ্রোফ্লক্সাসিন হাফ ডোজে মাস টুগেদার দিতে পারি, আমরা সেফালেক্সিন দিতে পারি, আমরা ট্রাইমেথোপ্রিন দিতে পারি, তারপরে নাইট্রোফুরানোয়েন দিতে পারি। কিন্তু এগুলি যে সব রোগীর ক্ষেত্রে এবং আমাদের দেশে ইনফেকশাস ডিজিজ ট্রিট করা আমি মনে করি খুবই কঠিন কাজ। এবং এই যে এখন যে কোভিড সিচুয়েশন যাচ্ছে, মানুষ যে হারে অ্যান্টিবায়োটিক খাচ্ছে কারণে অকারণে, আমার তো মনে হয় ভবিষ্যতে আর কোনো অ্যান্টিবায়োটিক আমরা মানে কনফিডেন্টলি ইউজ করতে পারবো কিনা এম্পেরিক্যালি আমি জানি না। এখন মেরোপেনের মতো অনেক রোগী কাজ করে না। হ্যাঁ, তো আমরা খুবই খারাপ সময়ের দিকেই যাচ্ছি। আমার মনে হয় যদি আমি আসলেই ট্রিট করতে চাই, আমাকে কালচার করেই ট্রিট করতে হবে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, কালচার সেন্সিটিভিটি নিয়ে আরেকটা কোশ্চেন ছিল। একটা ক্ষেত্রে আমি নিজে দেখেছিলাম, আমার আম্মুর হয়েছিল এটা, যে কালচার সেন্সিটিভিটি টেস্টটা করেছিল, ওটাতে হচ্ছে যে ইউজ যে ড্রাগটা দিচ্ছিল ওটা হচ্ছে সেন্সিটিভ দেখাচ্ছে, বাট আমরা অলরেডি দেখছি যে সিমট্রম রিলিজ হচ্ছে, আচ্ছা, অলরেডি ড্রাগটা শুরু করে গেছে। এটা কি কোনো টেকনিক্যাল ফল্টের কারণে, নাকি অনেক সময় হতে পারে বাট হচ্ছে ইন ভিভোতে কাজ করে যাচ্ছে, ইন ভিট্রোতে হচ্ছে এটা রেসিস্ট্যান্ট দেখাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা জিনিসটা এটা কেন এটা হতে পারে? তুমি তো ইম্পর্টেন্ট অ্যান্সারটা তুমি দিয়েই দিছো। হ্যাঁ, স্যার, ইন এটা কেন ভিভো, হতে পারে, মানে এটা জিজ্ঞেস করছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ দুইটাতে হ্যাঁ কেন ডিফারেন্স হবে, হ্যাঁ, ওইটাই জানতে এখন চাচ্ছিলাম এখন স্যার। বডির ভিতরে যে মেকানিজম, বডির বাইরে সেই মেকানিজম নাও থাকতে পারে। ঠিক আছে, বডির মধ্যে হয়তো ওই অ্যান্টিবায়োটিকটা ভালো কাজ করতেছে না, যেমন বলাই হয় স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে যে এন্টেরিক ফিভার ডায়াগনোসিস হলো, যে দেখা যাচ্ছে যে আহ, এটা একটা কোশ্চেন আমাদেরকেও, আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদেরকে করা হতো, পোস্ট গ্রাজুয়েশনেও করা হতো। সেটা হচ্ছে যে একটা পেশেন্টের দেখা গেল যে সিপ্রোফ্লক্সাসিন সেনসিটিভ দেখাচ্ছে, ন্যালিডিক্সিক অ্যাসিড রেজিস্ট্যান্ট দেখাচ্ছে ইন ভিট্রো। তাহলে এই রোগীকে কি সিপ্রোফ্লক্সাসিন দিয়ে কাজ হবে? মোস্ট অফ দা কেসেস কাজ হয় না। এটাই একটা অ্যান্সার ছিল পরীক্ষা। তো আসলে বাইরে বাইরের পরিবেশ বাইরের পরিবেশে হয়তো অ্যান্টিবায়োটিকটা কিছুটা সেনসিটিভিটি দেখাচ্ছে, কিন্তু শরীরের মধ্যে হয়তো ঠিক মতো কাজ করছে না। শরীরের মধ্যে তো আরো নানান ধরনের ফ্যাক্টর আছে আমাদের শরীরের মধ্যে। আমরা তো বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খাই, বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্ট প্যাটার্ন হয়তো তৈরি হয়। হ্যাঁ, এইটা ইন ভিভো ইন ভিট্রোর কিছু বিষয় রয়েছে। এরপরে আরেকটা বিষয় হলো যে প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক হয়তো সেনসিটিভ, কিন্তু এটা আসলে কতটুকু মিনিমাম ইনহিবিটরি কমপ্লেক্স তৈরি করছে। হ্যাঁ, তুমি যদি দেখো, তোমরা যদি রেভিশনে ওই কালচার মিডিয়া কালচার সেন্সিটিভিটির ছবিগুলি দেখো, তাহলে বুঝবা যে কোনো অ্যান্টিবায়োটিক হয়তো পুরোটাই ইনহিবিট করে দিচ্ছে, কোনো অ্যান্টিবায়োটিক হয়তো পার্শিয়ালি ইনহিবিট করছে, কমপ্লিটলি ইনহিবিট করতে ইরাডিকেট করতে পারছে না। সেটা হচ্ছে ওই অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে হয়তো পার্শিয়াল রেজিস্ট্যান্স তৈরি করছে ওই ব্যাকটেরিয়া। হ্যাঁ, সুতরাং এইটা যে সেন্সিটিভ দেখলেই হবে এই জন্য আমার কাছে যেটা মনে হয় যে কালচারের রিপোর্টটা খুব ইম্পর্টেন্ট। কালচার কোথায় করছে এবং কি রিপোর্ট দিচ্ছে, সব সব জায়গার কালচার রিপোর্ট দিয়ে কিন্তু ভালো চিকিৎসা করা খুব কঠিন। কালচারের রিপোর্টটা কোত্থেকে হয়েছে এবং তারা কতটুকু সবগুলি কভার করে কালচার করেছে কিনা। যেমন আমার কাছে, আমি এখনো আমার অধিকাংশ পেশেন্ট যাদেরকে আমি সঠিক ডায়াগনোসিসটা করতে পারি না, অনেক সময় দেখা যায় যে কালচারের গ্রোথ আসছে না, আমি দেখেছি যে এখনো পর্যন্ত বেস্ট কালচার ইন ঢাকা সিটি হচ্ছে আইসিডিডিআরবি। ইভেন মাল্টিপল অর্গানিজমও পাওয়া যায়, এটা হতে পারে যে কন্টামিনেশন। তারপরে মাল্টিপল অর্গানিজম, ইভেন 3টা অর্গানিজমের আলাদা আলাদা করে সেন্সিটিভিটি রিপোর্ট দেয় হচ্ছে আইসিডিডিআরবি। কিন্তু আমি দেখেছি অনেক বড় বড় সেন্টার, প্রাইভেট সেন্টার, ওরা লিখে দিচ্ছে মাল্টিপল গ্রোথ, আর কিছুই লিখতে পারে নাই, মানে ওরা আলাদাই করতে পারে নাই। ঠিক আছে, তো এটা হয়তো আমার চেয়ে আরো ভালো মাইক্রোবায়োলজিস্টরা বলতে পারবে। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলছি। জি স্যার। স্যার, আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করার ছিল যে মনে করেন এখন তো হচ্ছে অ্যান্টিবায়োটিক এমন ভাবে আমরা ইউজ করতেছি, লাইক গণহারে সবাই ইউজ করতেছে, তো হুম। বিভিন্ন কারণে হচ্ছে অনেক ছোট বাচ্চাকেও দেখা যায় যে কালচার সেন্সিটিভিটি রিপোর্ট করতে গেলে যে সবগুলো রেসিস্ট্যান্ট হয়ে আছে। ওই ক্ষেত্রে আপনি এরকম কোনো পেশেন্ট পেয়েছেন কিনা, ইউটিআই এর ক্ষেত্রে স্পেশালি, বা এই ক্ষেত্রে অ্যাপ্রোচটা কিরকম হয়, যদি একটু গাইডলাইন দিতেন স্যার। হ্যাঁ, এরকম হয়, স্পেশালি আমরা অনেক পেশেন্ট পাই
খুব আনফরচুনেট, আমি অনেক পেশেন্টকে আমি সিম্পল নিউমোনিয়াতে আমি হারিয়েছি, আমি পেশেন্ট বাঁচাইতে পারি নাই, আমি ইউটিআইতে পেশেন্ট বাঁচাইতে পারি নাই, আইসিইউতে সব রেজিস্ট্যান্ট। এগুলিকে বলা হয় সুপার বাগ। কিছুদিন আগে আমি আমাদের একজন জুনিয়র ডাক্তারের মাকে আমরা হারিয়েছি আমাদের আইসিইউতে, সব রেজিস্ট্যান্ট, ইভেন কলোমাইসিন, হ্যাঁ, রেজিস্ট্যান্ট, হ্যাঁ, কোনো অ্যাভেলেবল অ্যান্টিবায়োটিক নাই। এবং খুবই ট্রু, আমি একটা কথা বলি, আমার ছাত্রছাত্রীকে বলি, তোমাদেরকে বলছি, আমরা কোনো কঠিন রোগে মারা যাব না, আমরা মারা যাব ইউটিআইতে, আমরা মারা যাব আরটিআইতে। এখন তো অনেক কঠিন রোগের চিকিৎসা বেরিয়ে গেছে, তাই তো? এই যে কোভিড একটা ইনফেকশন ডিজিজ, এইটাতে মানুষ মারা যাচ্ছে কত, হ্যাঁ, একই রকম সিম্পল, ইউটিআইতে আমরা মারা যাব, আরটিআইতে আমরা মারা যাব ডিউ টু সুপারবাগ। সুপারবাগ ইনফেকশনে মারা যাব, কারণ এটার কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না। এটার কারণ আমরা, এটা স্রষ্টা আমরা। আমরা কিন্তু ফোনে চিকিৎসা দেই, হ্যাঁ, কি হয়েছে, আমার একটু প্রস্রাবে জ্বালা পোড়া, ঠিক আছে, তীব্র খান, তীব্র দেওয়ার দিন শেষ, এখন বলে ঠিক আছে সেফিক্সিম খান, সেফিক্সিম দেওয়ার দিন শেষ, এরপরে বলে একটু বাসাতেই সেফট্রিয়াক্সন ইনজেকশন নেন, তারপরে বলে বাসাতেই মেরোপেনাম ইনজেকশন নেন। এই কাজটা তো আমরাই করছি, বা আমার মতো কেউ করছে, বা তোমরা যদি না করো তাহলে ভালো, নতুন প্রজন্ম ভালো কিছু পাবে। সুপারবাগ যদি ইনফেকশন হয়, আমাদের অনেক কেস আছে, আমাদের অনেক কেস আছে ডিফারেন্ট আইসিইউতে, আমরা এই ধরনের রোগীকে কোনোভাবেই বাঁচাইতে পারি নাই, বাঁচাতে পারি নাই, এটাই শেষ কথা। হ্যাঁ, স্যার এই মানে ক্ষেত্রে হান্ড্রেড কি মানে হান্ড্রেড আমরা হ্যাঁ, কম্বাইন্ড অনেকগুলা যদি অ্যান্টিবায়োটিক একসাথে দেওয়া হয় তখন কি? সবগুলাই তো রেজিস্ট্যান্ট। হ্যাঁ, কম্বাইন্ড অ্যান্টিবায়োটিকের কিছু ইয়ে আছে, যেমন সিরোমোনাল ইনফেকশন, এগুলো বেশ কিছু কেস রিপোর্ট আছে, যে এগুলিতে যেমন টিবিতে কম্বিনেশন ড্রাগ দেওয়া হয়, সেরকম সিউডোমোনাল ইনফেকশন, ইউটিআই, ইউরোসেপসিস, এগুলিতে দুইটা সেনসিটিভ অ্যান্টিবায়োটিক একসাথে দেওয়ার কিছু রিকমেন্ডেশন আছে। সেটা তো সেনসিটিভ হতে হবে, রেজিস্ট্যান্ট অ্যান্টিবায়োটিক দিয়ে তো কোনো লাভ নাই রে আসলে। এবং আমরা আলটিমেটলি তো কিছু একটা চালিয়েছি, তাই না? আইসিইউতে তো দুইটা তিনটা অ্যান্টিবায়োটিক ইনভ্যারিয়েবলি সব পেশেন্ট পায়, একটা গ্রাম নেগেটিভ কভারেজ পায়, একটা গ্রাম পজিটিভ কভারেজ পায়, একটা অ্যানারোবিক কভারেজ পায়, একটা অ্যান্টিফাঙ্গাল পায়, অনেক সময় অ্যান্টিভাইরালও পায়। পায় তো, যখন কিচ্ছু থাকে না মানুষ দেয়। যেমন দেখো কোভিডে, কোভিডের আসলে কোনো চিকিৎসা নাই, কিন্তু এটার হাজারো চিকিৎসা, উকুন মারার ওষুধ থেকে শুরু করে অ্যান্টিভাইরাল, হোয়াট নট, সবাই চেষ্টা করছে, সবাই তার যতটুকু মনে হচ্ছে যে এইটাই কিছু কাজ করতে পারে, হয়তো একটা কেস রিপোর্ট আছে, 20টা রোগীর উপর স্টাডি আছে, সেটাই করে কিছু একটা খড়কুটো ধরে চলার চেষ্টা করা। কিন্তু এটা কি অথেন্টিক ট্রিটমেন্ট? অথেন্টিক ট্রিটমেন্ট না। কোভিডের চিকিৎসা তিনটা, একটা হচ্ছে যার অক্সিজেন লাগবে অক্সিজেন দিতে হবে, যার ব্লাড থিনার লাগবে অ্যান্টিকোগুলেন্ট লাগবে অ্যান্টিকোগুলেন্ট দিতে হবে, আর এই দুইটাই তো, অক্সিজেন আর অ্যান্টিকোগুলেন্ট, আর তো কিছু দেখি না, তিনটাও তো দেখি না। আর যদি আর তো আমি কোনো মানে বলার মতো কোনো ওষুধ পাই না যে অ্যান্টিভাইরাল কাজ করে, সব কোভিড ভালো করে দিচ্ছে, তাহলে তো কেউ মারা যেত না। হ্যাঁ, জি এরকম স্যার, কোনো তা তো কিছুই নাই। অবশ্যই। হ্যাঁ, কিন্তু দেখো একটা কোভিড এর পেশেন্টকে অন্তত পাঁচ ধরনের অ্যান্টিবায়োটিক পেয়ে আসছে, আমার কাছেই আছে পেশেন্ট, এজিথ্রোমাইসিন, মক্সিফ্লোক্সাসিন, হ্যাঁ, তারপরে অ্যামক্সিক্লাভ পাচ্ছে, যা যেটা মনে হচ্ছে দিচ্ছে, খাচ্ছে, হ্যাঁ, অ্যান্টিভাইরাল খাচ্ছে, হ্যাঁ, তারপর আইভারমেকটিন খাচ্ছে। এগুলি যে আলটিমেট ইফেক্ট কি হবে হু নোজ। 2 বছর পরে বাংলাদেশের সিনারিও কি হবে আমরা জানি না। আমরা হয়তো কোভিড চলে যাবে, সুপার বাগ নিয়ে বসে থাকবো আমরা, সুপার বাগে মানুষ মারা যাবে, কিচ্ছু করার নাই, পৃথিবীর কোথাও গিয়ে কোনো লাভ নাই। ঠিক জি আছে, স্যার। এইটা থেকে উত্তরণের উপায় একটাই, সেটা হচ্ছে যে স্পেশালিস্ট প্র্যাকটিস করা। আর একটা জিনিস কি বলি আমি তোমাদেরকে, দেখো তোমরা কিন্তু আধুনিক যুগের চিকিৎসক, আমি নিজেকে আধুনিক যুগের চিকিৎসক মনে করি। আমি খুব সিনিয়র কেউ না বয়সের দিক থেকে, তো আমি আমি কিন্তু ইনভেস্টিগেশন দিতে ছাড়ি না, অবশ্যই জুডিশিয়াল হতে হবে, কিন্তু আমি ইনভেস্টিগেশন কিন্তু দিয়েই চিকিৎসা দিই। আমি কালচার করতে না দিয়ে ইউটিআই ট্রিটমেন্ট খুব কম করি, খুব কম। আমি যেহেতু নেফ্রোলজিস্ট, আমার কাছে যেহেতু ইউটিআই নিয়ে আসছে, আমার দায়িত্ব এটা করা। এবং আমি দেখেছি যে আমরা তো কালচার স্যাম্পল পাঠিয়ে একটা অ্যান্টিবায়োটিক শুরু করি, এম্পেরিক্যাল শুরু করি, পেশেন্টের হয়তো জ্বর আছে, সিমটম আছে, ঠিক আছে, আমরা একটা অ্যান্টিবায়োটিক দিই কালচার পাঠিয়ে, এবং লিখে দিই যে কালচারের স্যাম্পল দিয়ে অ্যান্টিবায়োটিক শুরু করো। কিন্তু
কালচার রিপোর্ট দেখে সবসময় মাথা চাপড়াই যে যেইটা দিছে এইটাই রেজিস্টার, হয়তো অন্য আর একটা দিলে সেন্সিটিভ হলেও হতে পারতো। হয়তো আমি সেফিক্সিম দিয়েছি, হয়তো লিভোফ্লক্সাসিন সেন্সিটিভ, হয়তো লিভোফ্লক্সাসিন দিয়েছি, হয়তো সেফিক্সিম সেন্সিটিভ, হয়তো এরকম কোনো ইজি অ্যান্টিবায়োটিক ওরাল অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ না, হয়তো 2-3টা অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ, তার মধ্যে হয়তো দেখা গেল ম্যাক্সিমামই নেফ্রোটক্সিক, অ্যামিকেসিন সেন্সিটিভ, জেন্টামাইসিন সেন্সিটিভ। এগুলি তো আমরা নেফ্রোলজিস্টরা খুব বেশি ইউজ করতে চাই না, আমরা একটু সেফার অ্যান্টিবায়োটিক ইউজ করতে চাই যেটা কিডনির জন্য ভালো। সো যখন চিকিৎসা করবা এখন থেকে ঠিক করবা, মা রোগীর পয়সা বাঁচানোর চিন্তা করবা না। বাংলাদেশের মানুষ অত গরিব নেই আর এখন। তুমি দেখবা গরু বিক্রি করেও সে ইন্ডিয়া গিয়ে চিকিৎসা করে আসে। তুমি জুডিশিয়াল হবা। ইউটিআই, তুমি একটা ইউরিন সিএস করে দেখো, 500 টাকা লাগবে, 500 থেকে 700 টাকা লাগে। এই 700 টাকার জন্য তুমি এই রোগীরে তুমি অ্যান্টিবায়োটিক খাওয়াবা 3 মাস, ঘুরায় ঘুরায় কত হাজার টাকা খরচ হবে, আলটিমেটলি কাজের কাজ কিছুই হবে না। তাতে তুমি 700 টাকা খরচ করো, জুডিশিয়াল খরচ করো, এবং তুমি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করো, তুমিও কনফিডেন্ট, রোগীও কনফিডেন্ট। বুঝতে পেরেছো? আমি মনে করি আমাদের যে সাপোর্টিং ইনভেস্টিগেশন গুলো, আজকে তো আমরা ইনভেস্টিগেশন নিয়ে কথা বললাম কেন, এগুলি আমাদের জানতে হবে। তো রেনাল সিস্টেম বুঝতে গেলে রেনাল সিস্টেম কিভাবে ইভালুয়েট করতে হয় এটা তো বুঝতে হবে। এবং এত ইনভেস্টিগেশন নিয়ে কেন কথা বলছি, আজকে যদি তোমরা হাচিসন খোলো, হাচিসন খুলে ইউরিনারি সিস্টেম বা রেনাল সিস্টেম বের করো, দেখবা কি লেখা আছে প্রথম প্যারায়। ক্লিনিক্যালি আসলে কিডনি ডিজিজ ডায়াগনোসিস করা যায় না, ভেরি লেস। নেফ্রোলজিস্টরা বায়োকেমিস্ট্রি, হিস্টোপ্যাথোলজি এবং ডিফারেন্ট ইনভেস্টিগেশনের উপরেই নির্ভর করে। একটা পেশেন্ট জেনারেলাইজ সোয়েলিং নিয়ে আসছে, এটাকে আমি বলতে পারবো নেফ্রোটিক সিনড্রোম আনলেস আনটিল আমি ইনভেস্টিগেশন হাইপোঅ্যালবুমিনিয়া, নেফ্রোটিক রেসপোটিনিউরিয়া, ডিসলিপিডিমিয়া না পাইছি। আমি কি শুধু জেনারেলাইজ ইডিমা দিয়ে বলতে পারবো যে নেফ্রোটিক সিনড্রোম? পারবো, ডেফিনেশন বলতে পারবো। যেমন আমি বলি তোমাদেরকে লং কোর্সের কেস, তুমি জানো, তোমাকে হয়তো তোমার রেজিস্টার আগের দিন বলে দিছে যে এরা নেফ্রোটিক সিনড্রোম, এই 58 নম্বর বেড গোলগাল মেয়েটা নেফ্রোটিক সিনড্রোম। তুমি শুনে পরের দিন পরীক্ষার হলে গিয়ে ডায়াগনোসিস বলছো নেফ্রোটিক সিনড্রোম, আমার কাছে তুমি ফেল। কেন তুমি আমার কাছে ফেল? তুমি বলবা যে স্যার এত খারাপ, আমি ডায়াগনোসিস ঠিক বললাম, ফেল করালো। কারণ তুমি তো ক্লিনিক্যালি নেফ্রোটিক সিনড্রোম বলতে পারো না। অ্যাবসার্ড। নেফ্রোটিক সিনড্রোম তো সিম্পটম কমপ্লেক্স, বায়োকেমিক্যাল, ক্লিনিক্যাল কমপ্লেক্স, কতগুলি সিম্পটম কমপ্লেক্স মিলে সিনড্রোম। তুমি দেখছো জেনারেলাইজ ইডিমা, তুমি তো আর কিছু দেখো নাই। হ্যাঁ, আর একটা জিনিস দেখতে পারো, তুমি বেড সাইড প্রোটিনিউরিয়া দেখছো, সেটাও তুমি কোয়ালিটেটিভ টেস্ট দেখছো যে ঠিক হয়েছে। বেড সাইড হিট কোয়াগুলেশন টেস্ট করে তুমি দেখছো যে হ্যাঁ প্রোটিনিউরিয়া আছে, কিন্তু সেটার কোয়ান্টিফাই করতে পারো নাই তুমি। নেফ্রোটিক রেঞ্জ কিনা তুমি জানো না, এটা 3 গ্রাম নাকি 2 গ্রাম তুমি জানো না, নাকি 2.5 গ্রাম তুমি কিন্তু জানো না। তুমি কিন্তু জানো না তার হাইপোঅ্যালবুমিনেমিয়া আছে কিনা, তুমি কিন্তু জানো না তার ডিসলিপিডিমিয়া, হাইপার কোলেস্টেরোলেমিয়া আছে কিনা। তুমি না জেনে কেন নেফ্রোটিক সিনড্রোম বললা? তুমি ফেল, আমার কাছে 100% ফেল। ফেল করতেই হবে, কারণ আমি হচ্ছে জানি, যে আমি তিন কারণ আমি চারটা একসাথে বলতে হবেই তো হ্যাঁ, স্যার। কারণ আমি জানি তুমি তুমি এইটা রুগী তোমার রেজিস্টার বলে দিছে কানে কানে, তুমি সেটা মন্ত্রমুগ্ধ মতো বলছো, তুমি তোমার ব্রেন খাটাও নাই। তুমি বলতে পারো স্যার, 3-4টাও না, বলে স্যার দিস ইজ এ কেস অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস, মোস্ট প্রবাবলি নেফ্রোটিক সিনড্রোম। কেন রে বাবা গ্লোমেরুলোনেফ্রাইটিস বললাম? আর ইউরিনে প্রোটিন যাচ্ছে, আমি বেড সাইড হিট কোয়াগুলেশন টেস্ট করছি, দিস ইজ এ ক্লিনিক্যাল টেস্ট। বেড সাইডে সুগার দেখা, বেড সাইডে প্রোটিন দেখা, এটা লং কেসে করতেই হবে, যেসব রোগীর লাগবে। রেজিস্ট্রাররা সব ব্যবস্থা করে রাখে, হিট কোয়াগুলেশন টেস্ট করো অথবা স্ট্রিপ টেস্ট করো, প্রোটিনুরিয়া আছে কিনা, গ্লাইকোসুরিয়া আছে কিনা তুমি বেডসাইড করবা। বেনেডিক্ট টেস্ট, হিট কোয়াগুলেশন টেস্ট অথবা স্ট্রিপ টেস্ট করতে হবে, এটা জেনারেল এক্সামিনেশনের পার্ট। তাহলে তুমি দেখলা প্রোটিনুরিয়া আছে, 3+ প্রোটিনুরিয়া, তুমি স্ট্রিপে পেয়ে গেছো। অথবা হিট কোয়াগুলেশনে তুমি লিখে দিছো এখানে, রোগীর পাশে তুমি টিউব রেখে দিছো, সব দেখেন প্রোটিনুরিয়া হচ্ছে, পেশেন্ট এরকম জেনারেলাইজ সোয়েলিং নিয়ে আসছে, পেশেন্টের ফদি ইউরিনের হিস্ট্রি আছে, একটু একটু অলিগিউরিয়া আছে, এটা আছে ওটা আছে, স্যার এটা গ্লোমেরুলোনেফ্রাইটিস, মোস্ট প্রবাবলি নেফ্রোটিক সিনড্রোম। তখন সাজিয়েস্ট হবে, কে রে বাবা, কেন রে বাবা তুমি কেন মোস্ট প্রবাবলি বললা? তখন তুমি বলবা স্যার
নেফ্রোটিক সিনড্রোম ইজ, নেফ্রোটিক সিনড্রোম কি? এটা জেনারেলাইজড ইডিমা, নেফ্রোটিক প্রোটিনুরিয়া, হাইপোঅ্যালবুমিনেমিয়া এবং হাইপারলিপিডেমিয়া আর কোলেস্টেরলেমিয়া কম্বিনেশন স্যার। আমি তো জানি না স্যার, এর ইনভেস্টিগেশন এগুলি করলে আমি বলতে পারবো, কিন্তু আমার ক্লিনিক্যালি ইউরিন টেস্ট দেখে আমার মনে হচ্ছে এটা এক ধরনের গ্লোমেরুলোনেফ্রাইটিস, মোস্ট প্রবাবলি নেফ্রোটিক প্রেজেন্টেশন। দেন ইউ উইল গেট দ্য মার্কস। একই অ্যান্সার তুমি দিয়ে ফেল করবা, একই অ্যান্সার দিয়ে তুমি অনার্স পাবা। তোমার তো চারটে বলার দরকার নাই। তোমার প্রোটিনিউরিয়া তুমি যদি বের করে ফেলতে পারো জেনারেলাইজ সোয়েলিং এর পেশেন্ট, তুমি ওখানে হাইপোথাইরয়েড আনবা? তুমি যদি এরকম ঠিক মানে 2+3+ প্রোটিনিউরিয়া পাও, তুমি হার্ট ফেলিওর আনবা? আর তো কোনো ফিচারই পাও নাই হার্ট ফেলিওরের। তুমি শুধু ডিপেন্ডেন্ট ইডেমা, এনলার্জড ইন্টারনাল লিভার, জুগুলার রেজ জুগুল জেভিপি তো পাও নাই। তাহলে তো তুমি তাকে হার্ট ফেলিওর আনতে পারো না, অযথা কেন আনবা? ডিডি যে চারটে আনতেই হবে তা তো না, ডিডি একটাও হতে পারে, মানে প্রভিশনাল ডায়াগনোসিস একটাও হতে পারে, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস চারটাও হতে পারে, কিন্তু তুমি সবগুলাতে চারটা বলতেই হবে নট নেসেসারি। সব রোগের চারটা ডিফারেনশিয়াল হয় না, লজিক্যালি বলা যায় না। যখন টিচার জিজ্ঞেস করবে যে আচ্ছা বলো একই রকম সোয়েলিং আর কি কি কারণে হতে পারে, তার হতে পারে সিএলডি তে হতে পারে, আর কিছু হতে পারে, তার এরকম সোয়েলিং এরকম হতে পারে, তার কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরে হতে পারে। তাহলে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর কেন না? তার কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরের কোনো ফিচার এই পেশেন্টের নাই, শুধু একটু ইডেমা আছে, কিন্তু এনার জেনারেলাইজড ইডেমা, এর আগে ফেসে আসছে, এরপরে হচ্ছে তার এনলার্জ টেন্ডার লিভার নাই, তার রেজ জেভিপি নাই। তবে একটা জিনিস বলে রাখি, যে কোনো ফ্লুইড ওভারলোডের পেশেন্টের জেভিপি রেজ থাকতে পারে। জেভিপি রেজ মানেই যে হার্ট ফেলিওর, রাইট হার্ট ফেলিওর, নট নট দ্যাট। ঠিক আছে, তো সবকিছু গুছিয়ে হিস্ট্রি, হার্ট ফেলিওরের একটা হিস্ট্রি থাকে, ইউজুয়ালি ইসকেমিক হার্ট ডিজিজের একটা হিস্ট্রি থাকে সাধারণত, অথবা কোনো ভালভুলার হার্ট ডিজিজ। হ্যাঁ, তুমি সিএলডি বলতে গেলে তার একটা হিস্ট্রি থাকে, ইতিহাস থাকে। তো তুমি ইতিহাসের হিস্ট্রির বাইরে যে তো তুমি কিছু বলতে পারো না। তুমি সোয়েলিং এর ডিডি বলতে পারো, কিন্তু ওই রোগীর ডিডি কিন্তু আসলে গ্লোমেরুলোনেফ্রাইটিস। যার তুমি প্রোটিনুরিয়া পাইছো, সোয়েলিং পাইছো, অলিগুরিয়া পাইছো, প্রোডিউরিন, একদম শর্ট হিস্ট্রি, তার কিন্তু তুমি আসলে অন্য কিছু বলার সুযোগ কম। তুমি তখন বলবা যে স্যার আমার প্রভিশনাল ডায়াগনোসিস। তুমি ডিফারেন্সিয়ালে যদি জিজ্ঞেস করে তখন ধরে ধরে বলে এক্সক্লুড করে দিবা। তুমি বুঝাই দিবা যে তুমি সিএলডি জানো, তুমি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর জানো, তুমি হাইপোথাইরয়েডিজম জানো, সব জানো, কিন্তু এই রোগীর ক্ষেত্রে এগুলো এই কারণে চিন্তা করছো না। অথবা তুমি যখন সেলিয়েন্ট ফিচার বলবা বা হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস বলবা, তখন নেগেটিভ পয়েন্ট এগুলি বলে দিলাম। সেটা তো হচ্ছে ওস্তাদির কাজ, যে নেগেটিভ পয়েন্ট সবসময় সবাই ভালো করে বলতে পারে না। তুমি যদি আগে চিন্তা করো একটা এরকম সোয়েলিং এর পেশেন্ট, নেগেটিভ পয়েন্ট গুলো আমি বলে দিই, তুমি যদি নেগেটিভ গুলি বলে দাও তাহলে তোমাকে নিয়ে আর কোনো কোয়ারি করার কথা না, কোনো এক্সামিনারের করার কথা না, আমরা করি না। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার, এত সুন্দর করে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস শিখলাম, যেটা অ্যাকচুয়ালি যে এক্সক্লুড করাটা বা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো প্রেজেন্ট করা, স্যালাইন ফিচার প্রেজেন্ট করা, এগুলো খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলোতে আমরা অ্যাকচুয়ালি বাঁশ খেয়ে যাই আর বা সত্যি কথা, বলতে আমি আমি তোমাদেরকে বলি, তোমরা যে বাস খাচ্ছ, আমি তোমাদেরকে বলি যে অনেস্টলি বলি, আমার এখনকার ছেলেমেয়েরা আমার এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি ইকুইপড, অনেক বেশি মেটেরিয়াল আছে, অনেক বেশি নলেজ রাখতে পারে, অনেক বেশি জানার স্কোপ আছে। এই যে আজকে তুমি আমার ক্লাস করছো বা তোমাদের সাথে আমি কথা বলার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে, এটা তো আমাদের সময় চিন্তাই করা যায় না। আমি তোমার বললাম না যে আমার মেডিকেলে তখন কোনো নেফ্রোলজিস্ট ছিল না, আমি চেহারাও দেখি নাই, এই জন্য আমি নেফ্রোলজিস্ট হয়েছি। কিন্তু জি এখন স্যার। এই যে দেখো তোমাদের এত নলেজের সোর্স, ফেসবুকে ঢুকে আমি অনেক কত নলেজ পাই, অনেকগুলি আমার জার্নালে সাবস্ক্রিপশন করা ফেসবুকে, আমি পড়ছি, আমি জানছি, কিন্তু তোমরা ধরা খাচ্ছ হলো ক্লিনিক্যালি। এবং এই কোভিডে তো আরো বেশি, আমি আমি জানি না যে এই কোভিড সিচুয়েশন কিভাবে ওভারকাম হবে। বাসায় বসে ডাক্তার হওয়া অসম্ভব, অসম্ভব, ক্লিনিশিয়ান হওয়া অসম্ভব। বাসায় বসে কেউ ক্লিনিশিয়ান হইতে পারবে না। বাসায় বসে তুমি অনেক রিসার্চ করতে পারবা, অনেক কিছু জানতে পারবা, অনেক জ্ঞান পাবা। তুমি কখনোই ক্লিনিশিয়ান বাসায় বসে হতে পারবা না, তুমি কখনোই ডাক্তার বাসায় বসে হতে পারবা না।
ঠিক আছে? জি তো তা তো তোমাকে অবশ্যই। তোমাকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই তোমাকে রোগী দেখতে হবে। দেখো থার্ড ইয়ার থেকে তোমাদেরকে সবাই বলছে হিস্ট্রি নাও, হিস্ট্রি নাও, হিস্ট্রি নাও, বিরক্ত হয়েছো না? হিস্ট্রি লিখে জমা দাও, জি স্যার। বিরক্ত হয়েছো? সবচেয়ে বেশি বিরক্ত আমরাও এক সময় হয়েছি, কিন্তু একটা সময় আমরা বুঝে গেছি যে এইটাই আসলে মেইন কাজ। এবং তখন নাওয়া খাওয়া ভুলে ও সময় পেলে রোগী দেখতে দৌড় দিছি। খবর পেয়েছি ওখানে একটা একাডেমিক কেস আছে, দৌড় দিছি, পয়সা খরচ করে গিয়ে দেখে আসছি। ঢাকা শহরে যখন পোস্ট গ্রাজুয়েশন করি, আজকে এনআইসিবিডি তে গিয়ে 3 ঘন্টা রুগী দেখে আসলাম, কালকে বারডেমে গিয়ে 3 ঘন্টা রুগী দেখে আসলাম, ঢাকা মেডিকেলে গিয়ে সারাদিন পরে থাকলাম, একদিন নিউরোলজি ওয়ার্ড দেখলাম, হ্যাঁ, একদিন মেডিসিন ওয়ার্ড, একদিন সার্জারি ওয়ার্ডে গিয়েও রুগী দেখতাম। যে পালপেবল গল ব্লাডার করতে যেতাম সার্জারি ওয়ার্ডে, জানো? কেরিয়ার তো করতেছি মেডিসিন অ্যালাইডে, পালপেবল গল ব্লাডার করতে যেতাম সার্জারি ওয়ার্ডে, গিয়ে ঘুরে ঘুরে খুঁজে বের করতাম। বুঝতে পেরেছো? জি স্যার। পেশেন্ট দেখার কোনো বিকল্প নাই। এবং পেশেন্ট দেখলেই তোমার এই ইয়েটা খুলবে, রিসেপ্টর গুলি ওপেন হবে, যে তুমি ডিডি কেমনে বানাবা, তুমি কেমনে এক্সপ্লোর করবা। তুমি এটা পেশেন্ট না দেখলে হবে না। একই রকম তিনটা পেশেন্টের চেহারাই একই খোলা, তিনটা তিন জিনিস। তিনটা জেনারেলাইজ সোয়েলিং এর পেশেন্ট, তিনটা তিন জিনিস। তিনটা রুগী তোমাকে এই জীবনে দেখতে হবে, তখন তুমি তিনটারেই বলতে পারবা বলার সময়, না দেখলে স্যার তো বলতে পারবা না। একটা কোশ্চেন ছিল যে সিকেডির পেশেন্ট বা কিডনির নর্মালি পেশেন্ট গুলার ইডেমাটা ফেসে কেন হয় স্যার? মানে ইউজুয়ালি তো নিচের দিকে হওয়ার কথা না, ফেস হ্যাঁ, পর্যন্ত যায় কেন? এইটার মানে পেরি এই অরবিটাল হ্যাঁ, ইডিমা হয় যে কেন এইখানে হয়? যেটা বলছে যে পেরি অরবিটাল কিছু ফাইব্রো অ্যারেওলার টিস্যু থাকে, যে কারণে ওই জায়গায় আহ, বা ফ্লুইড রিটেনশন হয়। কিন্তু একেবারে 100% কারণ কি, এইটা আসলে কোথাও আমি খুঁজে পাই নাই যে কেন এখানেই আসে। ঠিক আছে, কিডনির বিষয়টা কেন ফেস দিয়ে শুরু হয়, এটা কারণ খুঁজে আমি একেবারে 100%, তোমরা যদি কেউ জানো আমারে জানায়ও, আমি 100% কারণ জানি না। কিন্তু ফেসে কেন, এই পেরিঅরবিটাল রিজনে কেন ফ্লুইড হয়, এখানে কিছু স্পেস আছে এই জন্য ফ্লুইড এখানে আসে। হ্যাঁ, যেমন দেখো হার্টেরটা কিন্তু খুব এক্সপ্লেইন করা যায় যে লোয়ার লিম্বে কেন আসে আগে পানি, কেন ইডেমা হয়। কারণ ইনফেরিয়র ভেনা ক্যাভা দিয়ে তোমার ড্রেইন হচ্ছে, তো ড্রেইনটা ঠিক মতো হচ্ছে না, কনজেশন হচ্ছে পেরিফেরিতে, তাই না? জি স্যার। উপরের দিকে হচ্ছে না কারণ গ্র্যাভিটির কারণে ড্রেইন হয়ে যাচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা ড্রেনেজটা। ইনফেরিয়র ভেনা ক্যাভা ড্রেনেজটা ভালো করে হতে পারছে না ডিউ টু কনজেশন, হার্ট ফেইল করছে, তো হার্ট ফেইলিওর, তোমার রাইট আর্টেরিয়াল প্রেসার বেশি, তো ফ্লুইড আসবে কেমনে, নিচ থেকে আসে না, এই জন্য পেরিফেরিতে ইডেমা হয়। হার্টেরটা আমি এক্সপ্লেইন করতে পারি, আমি সিএলডিটাও এসআইটিসটা এক্সপ্লেইন করতে পারি, স্প্ল্যাঙ্কনিক ফ্লো এগুলি দিয়ে এক্সপ্লেইন করতে পারি। কিন্তু কিডনিটা কেন ফেসে আসে ফার্স্ট, এইটার সঠিক এক্সপ্লানেশন আমি এখনো পর্যন্ত 100% সঠিক কোনটা আমি জানি না। যদি তোমরা কেউ জানো আমারে জানাও। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার হ্যাঁ, আপাতত যদি আর কোনো কোশ্চেন দেখতেছি না, মানে আজকে হয়তো অনেক আমি টেনে টেনে অনেক ডিসকাশন করে ফেললাম আপনার সাথে কোশ্চেন জিজ্ঞেস করে করে, হুম, যে আমি জানি না আপনি কতটুকু বিরক্ত হয়েছেন আর বলেছেন। অসুবিধা নাই, শুধু কিছু ফোন আসতেছে বিভিন্ন রোগীর, বিভিন্ন হসপিটালের, সেগুলি এখন আমাকে রেসপন্স করতে হবে, আর কোনো সমস্যা হয় নাই। ঠিক না আছে। স্যার, আপনার আজকে ক্লাসটা করে অনেক মানে আমি উপকৃত হয়েছি স্পেশালি, আর যারা করেছে তারা তো কিছু কতজন কোশ্চেন। টোটাল পার্টিসিপেন্ট কেমন ছিল? স্যার আফটার ক্লাস আমি ইনফর্ম করে দিচ্ছি স্যার, মানে ক্লাস শেষ হলো পার্টিসিপেন্ট লিস্টটা দিয়ে দিচ্ছি তোমরা স্যার। বেসিক্যালি কোন মেডিকেল কলেজের? স্যার আমি হচ্ছে শাহাবুদ্দিন মেডিকেল কলেজের, ঢাকার গুলশান। আচ্ছা, স্যার এখানে হচ্ছে মিক্স, আমরা অনেকেই আছি, আর মেন যে গ্রুপে আছে গ্রুপে তো এটা তো লিমিট ছাড়া, মানে বাংলাদেশের কোনো মেডিকেল কলেজ আমার মনে হয় না বাদ আছে যারা, যার কোনো আচ্ছা, মেম্বার আমাদের গ্রুপে অ্যাড নেই। অলমোস্ট আচ্ছা, আমাদের আচ্ছা, হচ্ছে 81,000 মেম্বার আছে এক্সিস ওকে, মেইন ফাইন, গ্রুপ যেটা। আচ্ছা, আচ্ছা, জি স্যার। ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে আল্লাহ হাফেজ, আবার কখনো পরবর্তীতে দেখা হবে। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ স্যার। কবে কি নিয়ে করবো আমার জানাও। জি স্যার, ইনশাআল্লাহ স্যার, থ্যাংক ইউ সো ওকে, মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।